আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো আজকে আমাদের প্রি অ্যাডমিশনের কেমিস্ট্রির প্রথম ক্লাস এটা। আমরা তো রিভিশন ক্লাস করছি গত রবিবার সোমবার, আবার আগামীকালকে আবার হচ্ছে কেমিস্ট্রি ক্লাস হবে। তো আজকে দেখো এই যে লিখাই আছে, অলরেডি তোমরা তো প্রি অ্যাডমিশনের ক্লাস কিছু করছো, বেসিক প্যাটার্ন বা আইডিয়াটা হয়তো পাইছো। যে দেখো লেকচার 1+2, তার মানে হচ্ছে গত রবি সোমবার আমরা যেটা দেখছিলাম বোর্ড রিভিশন স্ট্যান্ডার্ড, আজকে সেটা দেখবো হচ্ছে আমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। এবং কি অ্যাডমিশন, অবশ্যই তোমরা যে যেটাতে এনরোল করছো আর কি, এটা হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডটা আর কি। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং প্রি অ্যাডমিশন ক্লাস। তো একটু প্যাটার্নটা বলি, যেটা হচ্ছে যে যেহেতু রবি সোমবারে যে ক্লাসটা হয়েছে বোর্ড স্ট্যান্ডার্ড, সেটা যেহেতু ভাইয়াই নিছি এবং ক্লাসও তোমরাই করছো, তো আমরা কিন্তু দুই পক্ষই জানি যে আসলে আমাদের কি কি পড়া হয়ে গেছে, রাইট? এবং সেম জিনিসই জানি, যে আমিও জানি যে হ্যাঁ এটা এটা কভার করছি, তোমরা জানো যে হ্যাঁ এটা এটা কভার হয়েছে। সো দেখো, আমাদের এই যে প্রি ইঞ্জিনিয়ারিং এর যে ক্লাস বা যে যেটাই করতেছে, প্রি মেডিকেল, প্রি ভার্সিটি, মূল টার্গেট এইটাই থাকে যে তোমাদের যেহেতু বোর্ড একটা বড় প্রায়োরিটি, বোর্ড পরীক্ষা এখনো হয় নাই, সো এখনই কিন্তু তোমাকে অনেক কঠিন কঠিন জিনিস বা অনেক জটিল জিনিস দেখাবো, টুকটাক একটু হালকা পাতলা, যেহেতু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু জিনিস তো ওরকম থাকবেই। বাট হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ জিনিস দেখায় এখনই তোমাকে হচ্ছে যে টায়ার্ড করে ফেলা বা হচ্ছে যে কনফিডেন্স লো করে দেওয়া তা না। যেটা হয় যে বোর্ড পরীক্ষা দিয়ে দেওয়ার পর মানুষের যখন সিলেবাসটা একটু বোর্ড স্ট্যান্ডার্ড স্টাইলে কয়েকবার রিভিশন বা পড়া হয়ে যায়, তখন একটা কনফিডেন্স কাজ করে। তখন অ্যাডমিশনের সময় যখন মূল ক্লাস শুরু হয়, তখন সেটার সাথে মানে মানায় নিতে সুবিধা হয়। বাট আগেই যদি হচ্ছে তোমাকে বেশি মানে এক্সটেন্সিভ লেভেলে নিয়ে যাওয়া হয়, তখন হ্যাঁ কেউ কেউ আমি জানি যে ওরকম অবস্থায় আসো যাদের জন্য ওই জিনিসও কোনো ব্যাপার না, বাট ম্যাক্সিমামের কথা যদি চিন্তা করি তখন তাদের জন্য সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বা টাফ হয়ে যায়। So আমাদের টার্গেট থাকবে এইটা, যে আমরা গত রবি সোমবার যা কিছু পড়ছি, ইনফ্যাক্ট দেখবা কিছু স্লাইড রিপিটও আছে, থিওরিটিক্যাল স্লাইড, ওগুলা ভাইয়া দেখাই দিব, ওগুলা জাস্ট পিডিএফ এ রাখার জন্য, যে তুমি যখন পিডিএফটা একসাথে পড়বা তখন যদি থিওরি গুলো থাকে। So আমরা চেষ্টা করবো যে থিওরি বা যেগুলো রবি সোমবার পড়া হয়েছে আমাদের গত সপ্তাহে, সেগুলো খুব একটা রিপিট না করার, বাট আমাদের মূলত ফোকাস থাকবে যে যেই টপিকগুলো আমরা পড়ছি, এগুলো থেকে আমরা বোর্ডের সিকিউ এমসিকিউ তো দেখছি, বাট এগুলো থেকে অ্যাডমিশনে কেমন কোয়েশ্চেন আসে সেটা। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরাও হচ্ছে যে কোয়েশ্চেনগুলো আমার সাথে মানে হাতে হাতে করে ফেলার চেষ্টা করবা যারা লাইভ ক্লাস করতেছো। আর হচ্ছে যে ক্যালকুলেটর সাথে রাখবা, ইনস্ট্যান্ট যাতে ক্যালকুলেশন এখানেই যাতে ক্লাসে করা হয়ে যায়। মানে প্রি অ্যাডমিশন ক্লাসে স্পেশালি যে কেমিস্ট্রির কথা বলতেছি, এখানে তোমার হচ্ছে মানে এই ক্লাস করার পর মানে অ্যাডটুক করার পর আর বেশি কিছু এটা তোমার করতে হবে না। মানে এখন বোর্ডই তোমার ফোকাস থাকা উচিত, প্রি অ্যাডমিশনের যত ক্লাসে যে প্রবলেমগুলো সলভ করা হচ্ছে, এরপরে যে ডেইলি এক্সামটা অট্টুকে দিবা, এর থেকে বেশি মাথা ঘামানো লাগবে না আশা করি। ওকে, হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশন পর্যন্ত থাকবে, অ্যাডমিশন পর্যন্ত থাকবে। ওকে, চলো তাহলে হচ্ছে যে শুরু করি আমরা। এই যে দেখো এই টপিকগুলো মানে যেগুলো থেকে আমরা আগের দিন ওই C1 আর C2 মিলে বোর্ড স্ট্যান্ডার্ড জিনিসপত্র দেখছি সেইগুলা। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা চলে আসতেছি এই যে এই টাইপটা পরমাণু ও তার মূল কণিকা। একটু কোয়েশ্চেন কমই আসছে, ভার্সিটিতে আবার অনেক আসে, বাট ইঞ্জিনিয়ারিং এর জন্য এই টপিকটা খুব সহজ হয়ে যায়, তো এই জন্য প্রশ্ন একটু কম আসছে আর কি। আচ্ছা, কি হলো? হ্যাঁ, আসো আমরা প্রশ্ন সলভ করা শুরু করি। ওকে, প্রথম প্রশ্নটা দেখো, কি হচ্ছে, নিচের কোনটি মিথ্যা? কোথায় আসছে? বইটা আসছে 11-12 সালে, মানে অনেক আগে। হ্যাঁ, তো কি বলছে, নিচের কোনটা মিথ্যা মানে কোনটা ঠিক না। সো কোনটা মিথ্যা বলতে আমরা বুঝতেছি যে এখানে হচ্ছে যে কোনটা বুঝাচ্ছে কোনটা রং, নিচের কোনটা রং সেটা জানতে চাচ্ছে, কোনটা ভুল সেটা দেখো। যেমন ক্যালসিয়াম আর ক্যালসিয়াম 2+ এর প্রোটন সংখ্যা সমান, এটা তো ভুল হওয়ার প্রশ্ন আসে না, তার মানে এটা উত্তর না। কারণ কি, ক্যালসিয়াম আর ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন আলাদা হইতে পারে কিন্তু প্রোটন তো সেমই হবে। আর আমার কাছে জানতে চাচ্ছে কোনটা ভুল, সো অবশ্যই এটা ভুল না, তাই এটা উত্তর হবে না। O2-তে অক্সিজেনের দুইটি আর কি সমযোজী বন্ধন আছে। হ্যাঁ, কথা তো ঠিক, আমরা জানি অক্সিজেন কিভাবে থাকে, অক্সিজেন যেভাবে থাকে না, এই যে একটা অক্সিজেন দিলাম, এই যে আরেকটা অক্সিজেন দিলাম, সো তারা থাকে হচ্ছে এইভাবে। সো ডেফিনেটলি এটাও কারেক্ট, দুইটা সমযোজী বন্ধন, সো তাই এটা উত্তর হবে না। আচ্ছা, তারপর কি বলছে, ফেরাস ও ফেরিক আয়নের সমান সংখ্যক ইলেকট্রন, না এটা তো সম্ভবই না, তাই না? দেখাই যাচ্ছে চার্জ আলাদা, চার্জ আলাদা মানে ইলেকট্রন আলাদাই হবে। কারণ কি, আমরা জানি যে ফেরাসের কথা যদি বলি Fe2+। হ্যাঁ, আচ্ছা আগে আয়রনের কথাই বলি। এই যে আয়রন, আয়রনের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে ভাইয়া? থাকবে হচ্ছে 26টা। কেন 26টা থাকবে? কারণ প্রোটন থাকে 26টা, ইলেকট্রনও 26টা থাকবে। আচ্ছা, এবার যদিও দুইটা ইলেকট্রন ছেড়ে যদি Fe2+ হয়, Fe2+ হয়, তখন এটার মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে? 24টা। আর যদিও এই যে Fe, ও যদি তিনটা ইলেকট্রন ছাড়ে, যদি Fe3+ হয়, Fe3+, তখন ইলেকট্রন কয়টা থাকবে? 26 থেকে 3 গেলে 23টা। ঠিক আছে, ওকে কুল। তাহলে তাহলে বোঝা যাচ্ছে সমান ইলেকট্রন আছে, এটা আসলে এটাই কি ভুল, এবং এটাই তো জানতে চাইছি কোনটা মিথ্যা। সো আমরা আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, লাস্টে একটু দেখে নিতে পারি, হাইড্রোজেনের পজিটিভ ও নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা হয়। কথা ঠিক, যোজ্যতা না হয় এটা আসলে চার্জ বললে আরো বেটার হইতো। একটু খেয়াল করো, ধরো হাইড্রোজেন আছে HCl হিসেবে, এই যে HCl, তো HCl এ স্বাভাবিক H+ আর Cl-,
কিন্তু এই হাইড্রোজেন যদি থাকে সোডিয়ামের সাথে, এই যে সোডিয়াম হাইড্রাইড একটা ধাতুর সাথে, তো স্বাভাবিক ধাতু তো পজিটিভ, ধাতু পজিটিভ মানে তখন ধাতু হবে প্লাস, আর এই যে হাইড্রোজেন হবে হচ্ছে মাইনাস। তো তার মানে এটা হচ্ছে ভুল, মানে আর ভুল মানে এটা হচ্ছে আমাদের সঠিক, আর সঠিক দেখে উত্তর হিসেবে এটা ভুল আর কি, উত্তর হবে না। তো জানতে চাইছি কোনটি মিথ্যা, মিথ্যা সি। ওকে, হ্যাঁ তোমরা আনসার দিছো, ভেরি গুড। ঠিক আছে, বি অপশনের একটা পাইয়ে একটা সমযোজী, হ্যাঁ অবশ্যই। যখনই হচ্ছে এরকম দুইটা বন্ধন থাকে, এটা আমরা ওই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আরো ডিটেলসে পড়বো। অবশ্যই যখন দুইটা বন্ধন থাকে একটা সিগমা হয় একটা পাই হয়, এটাই নিয়ম। ঠিক আছে, তোমার যেটা জানা সেটা একদম সঠিক আছে। পি মৌলের পারমাণবিক ভর দেওয়া আছে 31, মানে এটা কি ফসফরাসের কথাই তো বলতেছে, হ্যাঁ 15 নাম্বার। আর পারমাণবিক সংখ্যা 15, নিউক্লিয়াসের মধ্যে কয়টি নিউট্রন আছে? দেখো এটা তো আসলে খুবই সিলি একটা কোয়েশ্চেন। সত্যি কথা বলতে এখন আর ইঞ্জিনিয়ারিং এটা অনেক আগে আসছে, তো চুয়েটে আসছে হচ্ছে 10-11 সালে। এখন ইঞ্জিনিয়ারিং এ এত সহজে এত ডিরেক্ট কোয়েশ্চেন আসে না। যেমন এটা কাজ কি, যে আমরা দেখতেই পারতেছি এটা কি দাও, এটা দেওয়া হচ্ছে এ, আর এটা কি দাও, এই যে এটা দেওয়া হচ্ছে জেড, এটা দেওয়া হচ্ছে জেড। তো আমরা কিভাবে বের করবো, এটা কিভাবে বের করবো? এই যে 31 মাইনাস হচ্ছে কত 15, কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 16। তো এই যে বি হচ্ছে ডিরেক্ট আনসার। খুবই সহজ ছিল এটা, খুবই সহজ। বাট ওইটাই বললাম, এখন আসতে পারে বইয়ের ট্রি নিতে চাইলে দু একটা সহজ দিতে চাইলে এরকম দিতে পারে, বাট উপরেরটা ভালো স্ট্যান্ডার্ড, উপরেরটা টাইপের কোয়েশ্চেন এখনো আসে। বাট নিচেরটা এইটা হচ্ছে যে এখন ইঞ্জিনিয়ারিং এমসিকিউ তে দেওয়া একটু হচ্ছে রেয়ার কেস, ভার্সিটিতে আসতে পারে এরকম। ওকে, একটা কুইজ আছে দেখা যাচ্ছে, এটা একটু আনসার দাও যে কি হবে, এটার আনসারটা কি হবে। লঞ্চ হচ্ছে কুইজটা, ইন্টারেস্টিং কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, নিচের কোনটি ব্যতিক্রম? হ্যাঁ, বারবার ইজি দিলেই তো ভালো হইতো না, সময় যত যায় তত আসলে কম্পিটিশন বাড়ে, তো এই জন্য হচ্ছে যে আস্তে আস্তে তোমার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটাও বাড়ে। স্বাভাবিক, এটা আমরা 10-11 সালের কথা যে বলতেছি, তখন তো এ প্লাস বা জিপিএ 5 পাওয়া এই ব্যাপারগুলা এখনকার মতো সহজ ছিল না, আরো কম মানুষ পাইতো তখন। সো তখন তো এই জন্য মানে বইটা পরীক্ষা দিতে পারাটাও হচ্ছে একটা কম্পিটিশনের ব্যাপার ছিল, মানে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপিয়ার করতে পারাটা, ঠিক আছে, সেটাও একটা কম্পিটিশনের ব্যাপার ছিল। ওকে, দেখো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর খুব একটা বেশি আসেনি, সোফার 42% আসছে। খুব টেকনিক্যাল একটা কোয়েশ্চেন কিন্তু ইন্টারেস্টিং। নিচের কোনটা ব্যতিক্রম বলছে, মানে কিসের বেসিসে ব্যতিক্রম সেটা ওরা বলে নাই, বাট তোমার বুঝে নিতে হবে যে ব্যতিক্রমের ভিত্তিটা কি। বুঝতেছো, মানে আমরা তো আগে কোয়েশ্চেন বুঝতে হবে। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা অনেকেই এখানে কোয়েশ্চেন বুঝাতেই কিন্তু ধরতে এই সমস্যা, যে এক্সেপশন কোন দিক থেকে এক্সেপশন হবে, মানে সবগুলাই মৌল হিসেবে দেখতেছি ভালো। কেউ বলতে পারে যে আচ্ছা ধাতু ও ধাতুর এক্সেপশন, কিন্তু না, সোডিয়াম আর ক্যালসিয়াম দুইজনই তো হচ্ছে কি ধাতু, আবার হাইড্রোজেন আর কার্বন দুইজনই হচ্ছে অধাতু। তাহলে কি হইতে পারে, চার্জের এক্সেপশন না কি কি হইতে পারে এরকম? সো খেয়াল করো, আমি যেহেতু টপিকে পড়তেছি যে মূল মানে মূল কণিকা বা মৌলিক কণিকা এইসব নিয়ে, সো সেই ভিত্তিতে যদি বলে আগে উত্তরটা বলে নি, উত্তরটা হচ্ছে এ। এবার কেন এ সেটা বলি, ঠিক আছে। দেখো সবারই এ আর জেড দেওয়া আছে, শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই আমি যদি এ থেকে জেড বাদ দেই, তাহলে আলটিমেটলি কি 1 থেকে 1 বাদ দিতেছি, এইটা আসতেছে 0, অর্থাৎ ওর নিউট্রন সংখ্যা হচ্ছে 0। তার মানে হচ্ছে ওর কোনো নিউট্রন নাই। বাকিদের কিন্তু দেখে বোঝা যাচ্ছে নিউট্রন আছে, 23 থেকে 11 12, 12 থেকে 6 গেলে 6, 40 থেকে 20 গেলে 20, বাকি প্রত্যেকেরই নিউট্রন আছে, শুধুমাত্র হাইড্রোজেনের নিউট্রন নাই। এইটা হচ্ছে ব্যতিক্রমের ভিত্তি। ইন্টারেস্টিং না কোয়েশ্চেনটা? ঠিক আছে, ইন্টারেস্টিং কিন্তু। লিডার বোর্ড, আচ্ছা ভাই একটু লিডার বোর্ডটা দিয়ে দিন, লিডার বোর্ডটা দেখুক। ওকে, সো এটা হচ্ছে আমাদের এ গেল, সুন্দর কোয়েশ্চেন। আচ্ছা, এরপর হচ্ছে যে পরের টাইপটা আইসোটোপ, আইসোটোন, আইসোবার। হ্যাঁ, এটা থেকে রিসেন্ট ইয়ারও কোয়েশ্চেন আসছে, এই যে দেখো আসছে কিন্তু বইটা 23-24 সালেও দেখা যাচ্ছে একটা কোয়েশ্চেন আসছে, এই যে সিকিউরিটি এই 22-23, 21-22 এগুলো তো আসছে। তো আসো দেখি এটা থেকে কি দেখতে পারি। প্রথমে মনে হয় হ্যাঁ এটা দেখি আগে, খুব এটাও ভালো একটা কোয়েশ্চেন, এটাও চমৎকার একটা কোয়েশ্চেন। সিকিউরিটি 21-22 যেটা আসছে, এক্স দেওয়া আছে আর ওয়াই দেওয়া আছে, মৌল দুটির মধ্যে দেখছো বি মাইনাস এর ভ্যালু দেওয়া আছে, চমৎকার কিন্তু। এখন এখানে তোমার বুঝতে হবে মাথার উপরেরটা কি আর পায়ের কাছেরটা কি। হ্যাঁ, নর্মালি আমরা যেটা করি, আমরা কিন্তু এইভাবে লিখে অভ্যস্ত, এই যে সাপোজ এক্স, আমরা এ এ এই যে এইভাবে লিখে অভ্যস্ত, তাই না? তো ঠিক আছে, ওরা হচ্ছে ওইটা ডানে দিছে উপরে, সমস্যা নাই, আমরা ওইটা ডানে দিই যে এ এ। তার মানে কি, এই উপরের যেটা এটা আসলে বোঝাচ্ছে ম্যাস বা ভর, ভর সংখ্যা যেটাকে বলি সেটা, আর এই যে এটাতে অ্যাজ ইউজুয়াল বোঝাচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন নাম্বার। আসো মজার কোয়েশ্চেন কিন্তু, খুব ভালো কোয়েশ্চেন। হ্যাঁ, দেখি তাহলে কি করা যায় ভাই। এটা দেখো, কোন এমন মৌল আছে পৃথিবীতে যেটার উপরেরটা আর নিচের সংখ্যাটা সমান? পৃথিবীতে কোন এমন মৌল আছে যেটার মাথার উপরের আর পায়ের কাছের সংখ্যা সমান? এই যে, এই জন্যই তো এর আগে কুইজটা করাইছি, ঠিক আছে, যে হাইড্রোজেনের জন্য অবশ্যই শুধুমাত্র ওর ক্ষেত্রেই নিউট্রন নাই, তো যেহেতু নিউট্রন নাই তাই ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান। আচ্ছা, তো দেখো তার মানে এইখানে যেহেতু দুইটাই এ, আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেন, যার এই যে এইটাও এক আর এটা হচ্ছে এক, তাই না? আচ্ছা, এবার দেখো
আমি এখানে এ এর ভ্যালু পেয়ে গেছি এবং কোয়েশ্চেনে আমি কি দেওয়া আছে দেখতেছি বি মাইনাস এ সমান হচ্ছে 5। তাহলে আমরা কি করতে পারি, বি মাইনাস 1, এই যে এর ভ্যালুটা বসালাম 5, সুতরাং বি সমান কি হবে 5 আর 1 6। ওকে, তাহলে আমরা এই যে বি এর ভ্যালুটা পেয়ে গেছি। আর সি কি আমাদের আদৌ দরকার আছে? না, দেখো সি আদৌ মানে ক্যালকুলেশনের জন্য বা যা চাইছে ওইটার জন্য সির কোনো প্রয়োজনই নেই। সো সি নিয়ে মাথা ঘামাইতে হবে না। তাহলে আমরা দেখতেছি ওয়াই এমন একটা মৌল যার এখানে আছে হচ্ছে সি আর এখানে ছিল বি, যেটার মান অ্যাকচুয়ালি 6। তাহলে বুঝাচ্ছে কি এটা পর্যায় সারণীর 6 নম্বর মৌল। যে হাইড্রোজেন যদি 1 নম্বর মৌল হয়, এটা 6 নম্বর। তার মানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, পর্যায় সারণীর 6 নম্বর মৌল কি কার্বন। অর্থাৎ এই মৌলটা আসলে হচ্ছে আমাদের কার্বন, যার এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এবং প্রশ্ন এটা জানতে চাইছে ওয়াই মৌলটির শ্রেণী নির্ণয় করো। আর শ্রেণী মানে হচ্ছে যে গ্রুপ। কার্বন কোন গ্রুপে ভাইয়া? কার্বন কোন গ্রুপে বলো? এখন ওইটাই হচ্ছে উত্তর। পর্যায় সারণীতে কার্বন কোন গ্রুপে আছে? হ্যাঁ, তোমরা উত্তর দিচ্ছ 14 নাম্বার, উত্তর সঠিক। কারো যদি কনফিউশন থাকে একটু বুঝাই দিই। দেখো ভাইয়া, কার্বনে যদি ইলেকট্রন বিন্যাস করে কি হয়, এই যে 2 হবে আর 4 হবে, তাই না? মানে ফার্স্ট শেলে, এই যে প্রথম শেলে থাকবে 2টা ইলেকট্রন আর সেকেন্ড শেলে থাকবে হচ্ছে 4টা ইলেকট্রন। এখন খেয়াল করবা, যারা পর্যায় সারণীর এই যে ডান দিকে থাকে, মানে যেগুলোকে আমরা পি ব্লক মৌল বলি, খেয়াল আছে? বামে যারা থাকে তাদেরকে এস বলি, মাঝে যারা থাকে সেগুলোকে ডি ব্লক বলে, ডানে যত থাকে সেগুলোকে আমরা পি ব্লক বলি। চিন্তার কিছু নাই, এই সোমবারই হচ্ছে পর্যায় সারণীর প্রথম লেকচারটা। কারো যদি মনে হয় যে না মনে আসতেছে না ভাইয়া, সেখানে তুমি দেখবা যে এগুলো ক্লিয়ার হয়ে গেছে। বাট কেমিস্ট্রির যে ব্যাপারটা, এটা একটার সাথে আরেকটা কানেক্টেড। তো ধরো এই কোয়েশ্চেনটা আমি গুণগত রসায়নে রাখতে পারতাম, আবার এমন এটাকে পর্যায় সারণীতেও রাখা যায়, এরকম একটা কোয়েশ্চেন আর কি, মিক্সড। আচ্ছা, তো দেখো এই যে লাস্ট শেলে 4টা ইলেকট্রন না, ব্যাস 4 এর সাথে 10 যোগ করে দাও, কত আসছে? 14। তার মানে এটা হচ্ছে ওর 14 নাম্বার গ্রুপ, 14 নাম্বার গ্রুপ। আরেকটা দেখবা, ধরো এই যে অক্সিজেন, অক্সিজেন কত? 8। তাহলে অক্সিজেনের জন্য কত আসে? 2,6। তার মানে এই যে 6 এর সাথে 10 যোগ করে দাও, আসে কত? 16। তাহলে অক্সিজেন হচ্ছে পর্যায় সারণীর 16 নাম্বার গ্রুপের। ঠিক আছে, এটা ওকে। না, ডানে উপরেরটা চার্জ হয়, ঠিক আছে, বাট এখানে তো কোনো তো চার্জ দেয় নাই। কোনো যদি সাইন থাকতো, তোমার কথা ঠিক আছে, একজন বলছে ভাই ডানে উপরেরটা তো চার্জ হয়। হ্যাঁ ভাই, এই তো এটা শিখেছি, তাই না? কথা ঠিক, কিন্তু এটা তো যদি প্লাস মাইনাস কিছু থাকতো, তখন আমরা বলতে পারতাম যে এটা চার্জ। চার্জ কি কখনো এমন থাকা সম্ভব যে 1 2 3 কিছু একটা দিছে কিন্তু কোনো সাইন নেই? তাই না? সাইন ছাড়া তো চার্জ হওয়া সম্ভব না। বুঝতে পারছো এখন ব্যাপারটা? এটা অবশ্যই তোমার ম্যাথ নাম্বার লেফটে দিলেই ভালো হইতো। বুঝতে পারছো? আমাদের বইতেও কিন্তু ম্যাথ নাম্বার লেফটেই আছে। আসলে এটা লেফটে দিলে ভালো হইতো, বুঝছো? প্যারা নিও না এটা নিয়ে। আচ্ছা, এবার দেখো এগুলো লেটেস্ট কোয়েশ্চেন দেখা যাচ্ছে বইয়ের 23 24 আর সিক্রেট 22 23। কি জানতে চাইছে? আইসো ইলেকট্রন। পারবা না? এটা তো আমরা পড়েছি। আইসো ইলেকট্রন কি? যাদের ইলেকট্রন সমান। পারবা? এটা সহজ আছে, বলে ফেলো একটু কি হইতে পারে। ওকে, তো এ আসতেছে উত্তর। ঠিক আছে, আমরা একটু চেষ্টা করে দেখি এ আসে নাকি। আইসো ইলেকট্রন করার জন্য দেখতে হয় কি ইলেকট্রন সমান আছে নাকি। তো দেখতেই পারতেছে ভাইয়া, প্রোটন আছে 3টা। তার মানে অ্যালুমিনিয়াম একটু আগে যা ছিল, এখন সে 3টা ছাড়ছে, ছাড়ার পরে তো সে কি হবে? অ্যালুমিনিয়াম 3+। সো একটু আগে যদি 13 হয়, 13 থেকে 3টা ছাড়ছে, তাহলে এখন ইলেকট্রন আছে 10টা। গেল। ঠিক একইভাবে অক্সিজেনের ক্ষেত্রে যদি আসি, অক্সিজেন একটু আগে ছিল 8টা। সো এবার কি করছে? 2টা ইলেকট্রন নিছে অক্সিজেন, তাই ও হয়ে গেছে O2-। তার মানে এই যে 8-এর সাথে আরো 2টা নিচে হয়ে গেছে 10টি ইলেকট্রন। তার মানে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, একটা কথা বলে রাখি, বুয়েটের যে প্রিলি কোশ্চেন, সেটা কিন্তু বুয়েট পাবলিশ করে না। হ্যাঁ, এই যে সাপোজ বুয়েট 23 24 আসছে, এটা কিন্তু এবারের না, মানে এবারেরটা হবে 24 25। তোমরা যেভাবে পরীক্ষা দিবে সেটা হবে 25 26। সেটা হচ্ছে আগের বছর। এটা এবারে প্রিলি তো হচ্ছে 23 জানুয়ারি, 23 জানুয়ারি প্রিলি। তো তখন দেখবো আমরা আবার ওইসব কোয়েশ্চেনও যদি পাই ইয়ে করবো। তাহলে এই কোয়েশ্চেন এখানে আসছে কেমন সেটা একটু বলি। যেটা হচ্ছে যখন ওরা পরীক্ষা দিয়ে আসে, তখন হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে শুনে ওদের যতটুকু মনে থাকে আর কি, যে হ্যাঁ এই কোয়েশ্চেন আসছে, ওই কোয়েশ্চেন আসছে, এরকম। সো আইসো ইলেকট্রন কোনটি, ডেফিনেটলি এই টাইপের একটা কোয়েশ্চেন আসছে, ডেফিনেটলি তার মধ্যে উত্তর এরকম ছিল। বাট হ্যাঁ, বাকি অপশন মোটামুটি বিভিন্ন জনের কাছে শুনে যতদূর তারা আন্দাজ করতে পারে বা মনে করতে পারে, সেটার উপর ভিত্তি করে তৈরি করা। ঠিক আছে, রিটেনের কোয়েশ্চেনটা বুয়েট নিজেদের ওয়েবসাইটে দিয়ে দেয়, প্রিলিটটা কিন্তু ওয়েবসাইটে দেয় না। ওকে, পরেরটা তাহলে কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, প্রিলিতে শুধু এমসিকিউ, 100 নম্বরের এমসিকিউ, 60 মিনিট সময়, ম্যাথ 34টা, ফিজিক্স কেমিস্ট্রি 33টা করে। নিচেরটা একই কোশ্চেন, সমান সংখ্যক ইলেকট্রন মানে কি? ওই যে আবার আইসি ইলেকট্রন। এবং তোমরা যেটা উত্তর বলতেছো দেখা যাচ্ছে এটাও মনে হয় এ বলতেছো, তাই না? হ্যাঁ ঠিক আছে, এটাও এ হবে। ঠিক আছে, নিচেরটা ইন্টারেস্টিং কেন? এইটা দিছে ধরো একটা মৌলের আয়ন,
আর এটা যৌগের ক্ষেত্রে দিচ্ছে, যেমন এই যে কার্বন মনোক্সাইড। তো দেখো হ্যাঁ, কার্বনের কথা তো একটু আগে বললাম, কার্বন ইলেকট্রন কয়টা? 6টা। আর অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা। তাহলে কি হয় কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে? কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে এই যে কার্বনের 6টা আর অক্সিজেনের হচ্ছে কয়টা? 6টা, এই যে 8টা। তাহলে 8 6 কত? 8 6 হচ্ছে 14, এটা। আর এই যে নাইট্রোজেনের কথা যদি বলি N2, তাহলে এটা কত হয়? 7 × 2, 7 2 হচ্ছে 14। এই তো হইলো, দুইটাই হচ্ছে 14টা। ঠিক আছে, ওকে, সহজ এগুলা। ওকে, আসো তারপরে কোয়েশ্চেন যদি যাই। হ্যাঁ, এইটা আসছে অনেক আগে, সেই 5 6 সালে, 8 9 সালে, ঠিক আছে। 5 6 সালে দেখছো মোটামুটি এখানে অনেকের জন্মের সাল কিন্তু, তাই না? 5 6 সাল। হ্যাঁ, সেই কত আগের কোয়েশ্চেন, আজ থেকে প্রায় কত 18 বছর আগের কোয়েশ্চেন এরকম। ওকে, আসো দেখি কি বলছে। দেখো এই কোয়েশ্চেনে বলছে যে নিচের মৌলগুলি হতে আইসোটোপ ও আইসোবার আলাদা করো। তো আইসোটোপ তো জানি আমরা, আইসোটোপ সবচেয়ে সহজে আলাদা করা যায়। যেমন কোনটা আইসোটোপ? এই 2 আর 6 হচ্ছে আইসোটোপ। আর কেউ কি হয়? কিছু না, হয় না। তাহলে হচ্ছে 2 আর কোনটা? 6, এরা হচ্ছে কি আইসোটোপ। আইসোটোপ। হ্যাঁ, এই কোয়েশ্চেন ধরো এখন যেটা হয় যে ডিওতে রিটেন আসে হচ্ছে ভাইয়া 2.5 মার্কসের। ডিও যে রিটেন আছে না, এই রিটেন আসে হচ্ছে তোমার 2.5 মার্কসের। এগুলো এখনকার ডিওতে রিটেনে আসার মতো প্রশ্ন। ঠিক আছে, 2.5 মার্কসের রিটেন এখানে আসতে পারে, ছোট ছোট কোয়েশ্চেন এরকম। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা আইসোবার কোনটা বুঝতেছি? আইসোবার হচ্ছে উপরের সংখ্যাটা সমান হবে, এই যেমন 4-এর উপরের সংখ্যা সমান, তারপর 5-এর উপরের সংখ্যা সমান, তারপর এই যে 3-এর। তাহলে সুন্দর, 3 4 5, 3 4 5, 3 4 5, এরা হচ্ছে কি আইসোবার। আইসোবার। আর হচ্ছে আমাদের এক আসলে কারোরই কিচ্ছু না, কিছু করার নেই। সবগুলা যে কিছু না কিছু হইতেই হবে এমন তো নিয়ম নাই। দিছে কয়েকটা, কেউ কেউ কিছু না কিছু হয়েছে, কেউ কেউ হয় নাই। এক কারোরই কিচ্ছু নাই এখানে। ঠিক আছে, ওকে। হুম, ওকে, সবাই আনসার দিছো, ভেরি গুড। হ্যাঁ, 1-0, ওকে, গুড। আচ্ছা, এবার দেখো পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর, ছোট্ট একটা টপিক। কোয়েশ্চেন আসলে ওই যে আবার একই কথা, এখনো তো আসে না, বাট কোয়েশ্চেন ব্যাংকে যেহেতু আছে আমরা একটু করাই নিতে চাচ্ছি। হ্যাঁ, এমসিকিউ তে আসছে, এমসিকিউ তে আসার মতো। ইনফ্যাক্ট এমসিকিউ তে বোর্ডেও চাইলে এটা দিয়ে দিতে পারে কিন্তু। ঠিক আছে, আসো একটু দেখি এটা কি। দেখো, এটা তোমরা 9 10-এ করছো। এটা আসলে 9 10-এর জন্য বেশি ইম্পর্টেন্ট টপিক, বাট তাও আমরা একটু শিখে রাখতেছি। খুব একটা কঠিন কিছু না। কি থাকে এটাতে? এরকম আইসোটোপের ভরগুলা দেওয়া থাকে, আর হচ্ছে প্রত্যেকটা আইসোটোপের পার্সেন্টেজ দেওয়া থাকে। এইটা থেকে এই যে গড় যে ভরটা, সেটা বের করতে হয়। দেখো নর্মালি আমরা কোনো কিছুর গড় কিভাবে বের করি? এই যে গড়, এভারেজ কিভাবে বের করি? এভাবে বের করতে পারি যে ভর আসছে কত? 16, তারপর কত? 17। এটা 7-এর মতোই লাগতেছে। 16, হ্যাঁ 17, তারপর হচ্ছে 18। এই তিনটা যোগ করি, যোগ করে হচ্ছে যে 3 দিয়ে ভাগ দিয়ে দিই। ধরো বুঝে যাচ্ছে এটা মানে 16 আসবে, তাই না? হ্যাঁ, একটা বেশি আছে আর একটা কম আছে, ঠিক আছে না? 17, এটা 17 আসবে। ঠিক আছে নাকি ভুল বলতেছে? আচ্ছা, একটু ক্যালকুলেটর দিয়ে করে নিই। 17 16 17 18, তারপর হচ্ছে কত? ভাগ হচ্ছে 3, হ্যাঁ 17 আসবে। ঠিক আছে, 3 17 51 তো। সো এটা হচ্ছে আসছে 17। কিন্তু এই যে এইভাবে যে আমরা করলাম, এটাতে আমরা সিরিয়াস একটা কনসেপচুয়াল ভুল করে ফেলছি। এই গড় বের করার প্রসেসে সিরিয়াস একটা কনসেপচুয়াল ভুল আছে, এই জন্য এটা করে কাটা দিয়ে রাখলাম। এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, মানে এক একজনের ওয়েট আলাদা। দেখো 16 নাম্বার ভরের যে অক্সিজেনটা বা 16 গ্রাম ভরের যে অক্সিজেনটা, সেটা হচ্ছে প্রকৃতিতে সবচেয়ে বেশি। বাট তুমি যখন 3 দিয়ে ভাগ দাও, তুমি আসলে ধরে নিচ্ছ তিনটা প্রকৃতিতে সমান সমান পরিমাণ আছে। আবার বলতেছি, যখন তুমি তিনটাকেই সমান গুরুত্ব দিলা, 3 দিয়ে ভাগ করলা, সমান 3 ভাগে ভাগ করতে চাইলা, তুমি ধরে নিচ্ছ যে সবাই সমান পরিমাণে আছে। কিন্তু ব্যাপারটা তো এরকম না। 16 নাম্বারটা সবচেয়ে বেশি, আর 18 নাম্বারটা তো বা 17 নাম্বারটা তো বলতে গেলে কিছুই নেই, এত কম পরিমাণ। সো এটার জন্য যে নিয়মটা গড় ভর বের করার, এই যে, সো আমরা এইখানে গড় যেটা, বা এটাকে আমরা বলি আপেক্ষিক গড়। আপেক্ষিক গড়, আপেক্ষিক গড়, এটা যেটা আমরা বের করি, সেইটার যে প্রসেসটা সেটা হচ্ছে এরকম। দেখো কি করব, উপরে আমরা বসাবো হচ্ছে, ধরে নিলাম 16। একটা দেখো, দেখলে বুঝা যাবে যে 16 সাথে গুণ দিব ওর যে পার্সেন্টেজ সেটা 99.76, এইটা। তারপর কি আছে? 17 সাথে গুণ দিব ওর যে পার্সেন্টেজ সেটা কত? এই যে 0.037, এটা। তারপর কি আছে? যে 18 সাথে গুণ দিব ওর যে পার্সেন্টেজ আছে সেটা কত? 0.204, এটা। এবং পুরোটাকে ভাগ দিয়ে দিব 100 দিয়ে, কারণ কি এই তিনটা পার্সেন্টেজ যোগ করলে হয় 100। এবার বুঝতে পারছো? এটাকে ওয়েট অ্যাসাইন করা বলে। এটা একটা নাম আছে ইংলিশে, ওয়েটেড এভারেজ বলে। ওয়েটেড এভারেজ মানে যার যার গুরুত্ব যতটুকু। এখানে তিনজনের গুরুত্ব সমান না। যার ভর 16, তার গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ সে প্রকৃতিতে ম্যাক্সিমাম আছে। এই জন্য তাকে তার পার্সেন্টেজ দিয়ে গুণ করা, এই আর কি। সো আনসার কেউ বের করছো?
কত আসে অ্যান্সার? 16.0046 এরকম একটা বলতেছো, তাই না? 14 তো আসবেই না, একটু দেখো হয়তো দশমিক এদিক সেদিক করছো। 16.046 বলতেছো। ওকে, তাহলে এটাই লিখি, 16.046, 0046 মিলাই নিতে পারো বাকিরাও একটু, 0046। 14 তো আসবেই না ভাইয়া। কেন আসবে না? কারণ এটা অক্সিজেন না। ডাটা ওরা বানিয়ে দিল এমন ভাবেই দিছে যে যাতে এটা অক্সিজেনের অ্যাকচুয়ালের কাছাকাছি আসে। পার্সেন্টেজ কেন দিছে? পার্সেন্টেজ হবে না, এটা তো আমরা ভর বের করছি। হ্যাঁ, এটা ওকে। হ্যাঁ ঠিক আছে, 16.0046। আচ্ছা, এখানে ইউনিট লেখাটা খুব একটা নেসেসারি না, এই কারণে কারণ ওরাও হচ্ছে যে ইউনিটটা এখানে সরাসরি দেয় নাই। বাট তাও যদি তুমি লিখতে চাও এটার ইউনিট যদি অ্যাকচুয়াল ইউনিট বলি, দেখো তো তোমরা এই টার্মটা শুনছো নাকি? নাহলে শিখাই দিই, সমস্যা নেই। এই যে এটাকে বলে এ এম ইউ, বা এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। অ্যাটমিক ম্যাস ইউনিট, এ এম ইউ, অ্যাটমিক ম্যাস ইউনিট, অ্যাটমিক ম্যাস ইউনিট। ঠিক আছে, হ্যাঁ, গুড, ওকে, ভেরি গুড। আসো সামনের দিকে যাই, তাহলে এটা জানা আছে দেখতেছি অনেকেই লিখতেছে অ্যাটমিক ম্যাস ইউনিট। না না, হ্যাঁ এটা করা যাবে না। একজন বলছে যে 16.0046 না লিখে 16 লিখা যাবে না, তাইলে আর ম্যাথ করার কি দরকার? অক্সিজেনের ভর যে 16, এটা তো আমরা এমনিই জানি। এই ম্যাথ অবশ্যই এই কারণেই করতে দিচ্ছে যে অ্যাকুরেটটা বের করা, এবং এটা যত দশমিক তুমি রাখতে পারো তত ভালো। বুঝছো আমার কথাটা? 16 তো তুমি ডিরেক্টলি লিখতে পারো, ম্যাথ না করেই তো তুমি জানো যে অক্সিজেনের আপেক্ষিক ভর 16 আসবে। এই জন্যই তো পর্যায় সারণীতে ওর ভর 16 লেখা। এই কারণেই তো তুমি দেখো যে কোনো পরিমাণগত রসায়ন বা যে কোনো চ্যাপ্টারে ম্যাথ করতে যাও, অক্সিজেনের ভর সবসময় 16 ধরো। পানির ভর তুমি 18 কেন ধরো? অক্সিজেনের 16, হাইড্রোজেনের 2, 16 2 18 এভাবে ধরো, তাই না? সো এটাই অ্যাকুরেটটা লিখতে হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ রাহাত, ওইটাই ওইটাই। হ্যাঁ, ওকে। আসো তারপরে কি আছে দেখি। এই যে কোয়ান্টাম বলবিদ্যা ব্যবহার করে ইলেকট্রনের বিভিন্ন জিনিসপত্র নির্ণয়, রিসেন্ট ইয়ারে কোয়েশ্চেন আসছে, দেখছো? এখন এইসব ভালো ভালো টপিক থেকে কোয়েশ্চেন আসতেছে। আসো, এই যে দেখো, কিছু তুমি স্লাইড দেখবে এরকম, যেগুলোতে এরকম টিক মার্ক থাকবে। রিজন হচ্ছে এটা যে থিওরিটিক্যাল স্লাইড তো বাদ দেই নেই আর কি, যে ভাবলাম যে ঠিক আছে, কেউ যখন নিজে পিডিএফটা দেখবে বা প্র্যাকটিস করতে বসবে, সে একবার থিওরিটিক্যাল স্লাইডটাও দেখে নিল। এটা কিন্তু আমাদের এই যে রিভিশনের ক্লাসও ছিল, সেম স্লাইডে আজকে আবার আছে, জাস্ট একবার ঠিক আছে সূত্রগুলো একবার দেখে নি। যেমন এই যে এটা ছিল শক্তি বের করার সূত্র, কি -2.18 ইন্টু 10^18। আমরা এখানে এরটাও লিখে দিই, ওই যে ইলেকট্রনিক ভোল্টেজটাও। ইলেকট্রনিক ভোল্টেজটা কত? এই যে মাইনাস তো থাকেই, কিন্তু এটা হয়ে যায় 13.6। আর এখানে ওই যে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার তো আছেই। হ্যাঁ, এবং এখানে এককটা হয় ইলেকট্রনিক ভোল্ট। এটা একটু খেয়াল রাখবো, ইলেকট্রনিক ভোল্ট। আরেকটা কথা না বললে না, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা একটু লিখবা। হ্যাঁ, এটা কিন্তু ইলেকট্রনিক ভোল্ট পার অ্যাটম, পার মোল না কিন্তু। বুঝাই একটু পার্থক্যটা। এই যে আমরা যে বলতেছি একটা কোন একটা শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি, ধরো এই যে প্রথমটার জন্য E1, দ্বিতীয়টার জন্য হচ্ছে E2, তৃতীয়টার জন্য হচ্ছে E3। এই শক্তিগুলো হচ্ছে একটা পরমাণুর জন্য, এক মোলের জন্য কিন্তু না। এক মোল মানে তো অ্যাভোগাড্রো সংখ্যা সমান পরমাণু। আবার এটা একটা অ্যাটম বা একটা পরমাণুর জন্য, এক মোলের জন্য কিন্তু এটা না। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাটমের জন্য। ওকে, ঠিক আছে, ওকে। চলো সামনে দিয়ে যাই। 15.99 এটাও হইতে পারে, ডাটা তখন ওরকম দেওয়া থাকতে পারে। ডেটা যদি এরকম দেওয়া থাকতো তখন 15.99 আসতেই পারতো। ওকে, সিফাত দুইটাই ইউজ করা যায় ভাইয়া, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট এরটাও জুল পার অ্যাটম হবে। ফার্স্ট এরটাও অবশ্যই জুল পার অ্যাটম, এটা কিন্তু প্রতি পরমাণুর জন্য। ঠিক আছে, আর বাকিটা এমভিআর ইকুয়ালস টু এনএচ বাই 2 পাই, এটা তো আমরা জানি। আর বর্ণালী ম্যাথ তো আমরা আজকে দেখবই, সমস্যা নেই। ওকে, 13.6 কেন ভাইয়া? এটা হচ্ছে আমি ওই যে ওইটাই বলতেছিলাম, আমাদের প্রত্যেকটা ক্লাস না এই এফআরসির সাথে রিলেটেড। এফআরসি তে আমরা যেটা পড়াই না সেটারই জাস্ট হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড জিনিসপত্রগুলো আসে প্রি অ্যাডমিশনে। সো এইটার কিন্তু জুল থেকে ইলেকট্রনিক ভোল্টে নিলে এইভাবে বের করে। ঠিক আছে, জিজ্ঞেস করছো যেহেতু বলে দিই, এটা বলতে বেশি টাইম লাগবে না, কিন্তু এটা ওই এফআরসির দিন বলা হয়ে গেছে, ওই জন্যই আর কি। হ্যাঁ, এই যে দেখো এটা ছিল এরকম, এই 2.18 ইন্টু 10^18 না, এইটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে 1.6 ইন্টু 10^19 দিয়ে যদি ভাগ দেই, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এই যে 13.6 এই ভ্যালুটা আসে আর কি। এটা হচ্ছে এই জুলকে এই কুলম দিয়ে ভাগ দিলে আনসার আসে হচ্ছে ইলেকট্রনিক ভোল্টে। ওইটাই বলতেছে যে ভাই হচ্ছে যে বেসটা বা বেসিকটা যেটা দরকার কোয়েশ্চেন সলভ করার, সেটা কিন্তু হচ্ছে ওই দিনই বললাম। তো আজকে এই স্লাইডটা রাখাই কারণে, চাইলে এটা বাদ দেওয়াই যেত, রাখাই কারণে যে না ঠিক আছে আমরা একটু মনে করে নিলাম, কারণ ওই ক্লাস করছে হয়তো রবি সোমবার, আজকে চলে আসছে শনিবার, এক সপ্তাহ হয়ে গেছে, জাস্ট একটু একবার দেখে নিলে আর কি, ওই জন্য। ওকে, চলো সামনের দিকে যাই। জুল পার অ্যাটম, হ্যাঁ জুল পার অ্যাটম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই E4 গ্রেটার দেন E3,
কেন এখানে অন্য কিছু লেখা আছে? না, নাই তো। হ্যাঁ, ওকে। এনার্জি রিয়েল ইকুয়েশনটা লাগবে না? ওকে, আসো এবার। জুল পার শক্তি স্তর কিছু হয় না ভাইয়া, জুল পার অ্যাটম। অ্যাটম, আসো এবার দেখো। এইখানে যেমন একজন একটা কোয়েশ্চেন করছে, ওইটারই ভিত্তিতে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে, হাইড্রোজেনের এন তম কক্ষপথের শক্তি ইএন হলে কি হবে আনসারটা? এটা এই যে দেখো, এখানে মাত্রই দেখলাম, কি দেখলাম, ইএন যদি থাকে, এন স্কোয়ার থাকে নিচে। এই যে দেখো, ইএন জেড স্কোয়ার থাকে উপরে, বাট এন স্কোয়ার থাকে কই? নিচে। জেড স্কোয়ার থাকে কই? উপরে। আর এন স্কোয়ার থাকে নিচে। ঠিক আছে, এন স্কোয়ার নিচে। সো তাহলে এটার আনসারটা কি হবে? আনসার হবে হচ্ছে যে সিম্পল, আনসার হবে হচ্ছে বি। হ্যাঁ, তারপরেরটা দেখো, এন ও এল শক্তি স্তরের শক্তির অনুপাত কত? এবার কি করছে, 1 2 3 4 না দিয়ে দিয়ে দিচ্ছে এন আর এল দিয়ে। So আমরা কি জানি দেখো, এই যে আমরা জানি কি, কে এল এম এন। এগুলোর জন্য আমাদের এন এর ভ্যালু কত কত? এই যে ছোটদের এন এর ভ্যালু কত কত? এন সমান 1 2 3 4, এটা। সো তোমার কাছে কার কার জানতে চাইছে এন আর এল শক্তি স্তরের শক্তির অনুপাত? তাহলে কোনটা নিব? এই যে এন আর কি এল। এবং ওরা কিভাবে জানতে চাইছে এন আর এল? অর্থাৎ এই যে উপরে হবে হচ্ছে E4। E4 কেন? এই যে দেখো, আগে কার কথা, এই যে এখানে বুঝার একটা উপায় আছে। যেমন আমি বলি, আনসার হয় এখানে 4:1 হবে বা 1:4 হবে, আমিও জানি না, বাট বুঝছি কেমন সেটাও একটু বলি। বুঝতেছি এইভাবে, 2 এর স্কোয়ার তো 4। কেন স্কোয়ার চিন্তা করতে হচ্ছে? কারণ এই যে দেখো, এন স্কোয়ার আছে না। সো বুঝতেছি 2 এর স্কোয়ার 4, আর 4 এর স্কোয়ার 16। তার মানে একটা যদি 4 আসে, একটা যদি 16 আসে, 4 4 16। তার মানে অবশ্যই আনসার 1:4 বা 4:1 দুইটার একটা হবে। কিন্তু এই যে কোয়েশ্চেনের সিরিয়াল অনুযায়ী বুঝতে হবে যে আগে বলছে এন, তারপর বলছে এল। আর এন মানে কি 4 নম্বর শক্তি স্তর, আর এল মানে কি এই যে 2 নম্বর শক্তি স্তর। তাই আগে কি E4 এর শক্তি, তারপর কি E2 এর শক্তি। আর এদের মধ্যে সম্পর্ক কি? এই যে দেখো, এদের মধ্যে সম্পর্ক আগের এমসিকিউতেই ছিল। সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। বাকিটা তো সাথে যা তা তো ধ্রুবক। এই যে এটাও একটা ধ্রুবক। জেড স্কোয়ার তো একটা নির্দিষ্ট পরমাণুর জন্যই। সাপোজ হাইড্রোজেনের জন্য জেড কত? 1। হিলিয়াম 2 নম্বর মূল, তাই ওর জন্য 2। লিথিয়াম 3 নম্বর মূল, তাই ওর জন্য 3। সো এখানে জেড তো ফিক্সড, জাস্ট আমার এন কত, এটা যেহেতু E4, তার মানে এখানে নিচে হবে 4 স্কোয়ার। ওই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এটা যেহেতু E2, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে কি হয়, 2 দুগুণে 4, 4 4 16, কাটাকাটি যে এটা থাকে কত, 1/4। তার মানে আনসার এখানে ডি হবে। ঠিক আছে, আনসার কোনোভাবেই এ হবে না। খুব ক্লোজ অপশন, কিন্তু আনসার এ তখন হইতো যদি কোশ্চেন এরকম থাকতো, এই এল ইস টু এন এর অনুপাত উল্টা করে যদি কোশ্চেনটা থাকতো, এল আর এন এর অনুপাত। ওকে, বুঝতে পারছো টেকনিকটা বা ট্রিকটা কিভাবে আমরা অ্যাপ্লাই করছি? প্রথম কথা, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন এই কারণে, বুয়েট প্রিলি স্ট্যান্ডার্ড কোশ্চেন একটা বলতে পারো। একটা একে তো হচ্ছে সরাসরি 4 2 না বলে দিয়ে বলে দিছে এল আর এন। সো সেখানে একটা ব্যাপার। আর একটা হচ্ছে এই যে ব্যস্তানুপাতিক সম্পর্কটা তুমি জানো নাকি? নাহলে দেখো 4:1 আর 1:4 খুবই ক্লোজ। এটা যদি আমরা পোল লঞ্চ করতাম, কুইজ লঞ্চ করতাম, দেখতাম যে ডি যেমন আসতো উত্তর, সমান পরিমাণ আনসার দেখা যাচ্ছে এও আসতো। অনেকে আমরা এই যে লব হরের ব্যাপারটা গন্ডগোল করি, বুঝছো? ওকে, ঠিক আছে। শক্তির সূত্রটা কি বোর্ডে অ্যাপ্লাই করা যায়? সত্যি বলতে শক্তির ম্যাথগুলো সাধারণত বোর্ডে আসে না। খুব সম্ভবত একবার যশোর বোর্ডে এরকম কোন একটা আসছে। ইন দ্যাট কেস হচ্ছে, আমি তোমাকে একটু দেখাই, আমরা এটাও রাখছি। এই যে তুমি এই সূত্রগুলোর কথা বলতেছো না, বইতে একটু কিছু কমপ্লেক্স সূত্র আছে যে, হ্যাঁ। এখন অবশ্যই কেউ যদি এটা মনে রাখতে পারো, অ্যাপ্রিসিয়েট করব যে হ্যাঁ 100% তুমি যদি একদম বইতে যেভাবে এই যে জটিল সূত্রগুলো আছে, এটা যদি তুমি মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা দেখা যায় যে এই জাতীয় সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে না, কোনো না কোনো একটা পাওয়ার মিস হয়ে যায়, বা উপরে নিচে লবে ছিল না হরে ছিল। পরীক্ষা অনেক সময় অনেকের পড়ে যাওয়ার পর, মুখস্থ করে যাওয়ার পরে ভুল হয়। সেই ক্ষেত্রে টেকনিক হচ্ছে এইটা যে না, তুমি হচ্ছে ডিরেক্ট এই সূত্রটা ইউজ করলা, ইউজ করে আর যাই হোক আনসার তো তোমার আসবে। এই সূত্র ইউজ করার জন্য কেউ তোমাকে 0 দিতে পারবে না, এটা 100% কনফার্ম। আমি আবারও বলি, কোনটা বুঝাতে চাচ্ছি, যে বললাম যে যে তুমি এটা মুখস্থ করে গেলা, দেখা গেল পরীক্ষার সময় যে মনে থাকলো না, বা পাওয়ার একটু এদিক সেদিক করে দিলা, এটা 4 দিয়ে দিলা, এটা 2, বা লব হর উল্টাপাল্টা কিছু একটা করে ফেললা, তখন যেটা সমস্যা হবে, ম্যাথের রেজাল্ট ভুল আসবে। বাট তুমি যদি এই ধ্রুবকটার ভ্যালু মনে রাখতে পারো, এটা তো কোনো শর্টকাট না। এটা তুমি কি করছো বেসিক্যালি, এই ভ্যালুটা কোত্থেকে আসছে? এই যে দেখো, এই ভ্যালুটা কোত্থেকে আসছে, দেখো এখানে কি আছে, জেড স্কোয়ার আছে, আর এখানে কই কই এই এন স্কোয়ার আছে। এই ভ্যালুটা আসছে মূলত এই যে বাকি যারা আছে না, মাইনাস m e⁴, তারপর এই যে 8 এইচ স্কোয়ার ইপসিলন নট স্কোয়ার। হ্যাঁ, এরপর আসতেছে আমাদের এই যে জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। এই ভ্যালুটা আসছে এই যে এদের কাছ থেকে।
অবশ্যই এখানে এককের ব্যাপার আছে, আমরা যেহেতু জুলে ইউজ করতেছি, জুল 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 পার অ্যাটম। তো ওইটাই বলতেছি ভাইয়া, এটা কষ্ট করে মনে রাখতে পারলে খুবই ভালো। বাট এইটা মনে করে একটু ভুল টুল করে আনসার ভুল করার থেকে তুমি ধ্রুবক যেটা শিখাইছি এটা বসাইলা, হ্যাঁ ব্র্যাকেটে তুমি এইভাবে লিখে দিলা, ব্র্যাকেটে এইভাবে লিখে দিলা, এই যে ধ্রুবকের মান বসিয়ে, ধ্রুবকের মান বসিয়ে, মান বসিয়ে, ওকে। আর অ্যাডমিশনে তো 100% ইউজ করা যাবে। অ্যাডমিশনে মনে রাখবা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এটা বিশাল একটা সুবিধা যে এখানে তুমি যদি শর্টকাটে, শর্টকাট বলতে কি ওই শর্টকাট না, যেমন বলতেছি এটা আসলে শর্টকাট না, এটা তুমি স্মার্টার ওয়েতে গেছো, যে এত কষ্ট করে এগুলা লিখবা, এগুলা ক্যালকুলেটরে ভ্যালু বসে তো টাইম যাবে না, তার থেকে তুমি এগুলার সাথে যে ইকুইভ্যালেন্ট ভ্যালুটা সেটা দিয়ে করতেছো। এটা সুবিধা হচ্ছে এইটাই যে তুমি স্মার্টার ওয়েতে করতেছো। কারণ কি আমি বলি, এই যে ধরো বুয়েট আমাদের রিটেন, হ্যাঁ বুয়েট রিটেনে, বুয়েট রিটেন, ঠিক আছে, জানা আছে নাকি তোমাদের জেনে নাও, অনেকেরই জানা থাকার কথা। এই 10 মার্কসের জন্য, একটা 10 মার্কসের জন্য টাইম অ্যাপ্রক্সিমেটলি পাওয়া যায় হচ্ছে 3 মিনিট করে, 3 মিনিট করে। সো এখানে তো তোমার হচ্ছে যে কত তুমি সূত্র ভেঙে লিখতেছো সেটা ইম্পর্টেন্ট না, রাদার হচ্ছে তুমি ম্যাথ অ্যাকুরেটলি কত স্মার্টার অ্যাপ্রোচ করতেছো, সেটা জায়গাও থাকে কম। ধরো এই এক পেজে, আমাদের সময় এক পেজে 3টা করে ম্যাথ থাকতো, এখন হচ্ছে এক পেজে 2টা করে ম্যাথ থাকে। যদিও ওই পেজের সাইজ পুরোটা পাওয়া যায় না, বক্স করা থাকে, তো নির্দিষ্ট বক্সের মধ্যে লিখতে হয়। সো এক পেজে থাকে হচ্ছে 2টা করে ম্যাথ। সো ওর মধ্যে তোমার জায়গা করে লিখতে হবে, তো সো এই জন্য হচ্ছে যে ইম্পর্টেন্ট কত স্মার্টার ওয়েতে করতে পারতেছো। ঠিক আছে, ওকে, আশা করি কোশ্চেনের উত্তর দিতে পারছি। জুল পার অ্যাটম, জুল পার অ্যাটম, ওকে। এনার্জিতে নেগেটিভ দেওয়া হয় কারণ একটা হচ্ছে এটা ইলেকট্রনের এনার্জি, তাই ইলেকট্রনের চার্জের ব্যাপার চলে আসে। ঠিক আছে, এটা রিভিশনের দিন ভাই এটাও বলছিলাম। আচ্ছা আজকে একটু ছোট্ট করে বলে দিই, দেখো কাহিনী হচ্ছে কি, এখানে এই যে দেখতে তো পারতেছি ইলেকট্রনের চার্জের একটা ব্যাপার আছে। এই সূত্র না বেসিক্যালি কোলম্বের ওই যে সূত্র থেকে আসছে, Q1 Q2, দেখবো অনেক বইতে প্রতিপাদনও আছে, ডিভাইড বাই R², ঠিক আছে, এখান থেকে আসছে। এখন এখানে Q1 আর Q2 আসলে কারা? এই Q1 হচ্ছে ধরো প্রোটনের চার্জ, তাই হচ্ছে প্লাস, আর Q2 হচ্ছে ইলেকট্রনের চার্জ, মাইনাস। এই জন্য এই দুইটা প্লাস আর মাইনাস গুণ করলে সবসময় মাইনাস থেকে যায়। এই জন্য এনার্জির শক্তি, এনার্জি সমীকরণে সবসময় মাইনাসটা থাকে। আরেকবার বলতেছি, এটা বেসিক্যালি বিশাল একটা প্রতিপাদন থেকে আসছে, প্রতিপাদন আমাদের ইম্পর্টেন্ট না, মেইন কথা হচ্ছে এই যে কুলম্বের সূত্র থেকে এখানে আমরা আসছি, তো তো কুলম্বের সূত্রে চার্জ দুইটা গুণ করার আগে তো প্রোটনের চার্জ প্লাস আর ইলেকট্রনের চার্জ মাইনাস, এই জন্য প্লাস মাইনাস গুণ করলে সবসময় মাইনাসই আসে, আর এই মাইনাসটা এনার্জির ইকুয়েশনও থেকে যায়, ওইভাবে আসছে আর কি এটা। ওকে, হ্যাঁ চলো, হ্যাঁ হ্যাঁ আমরা নেক্সট টপিকে যাই। এই যে দেখো কেউ কেউ কিন্তু বলছে হ্যাঁ নেক্সট টপিকে যেতে পারে, কারণ এগুলা গত দিনের কথাবার্তা আমাদের মোটামুটি কভার হয়ে গেছে। এই জন্য এটাই রিকোয়েস্ট থাকবে, যদি হচ্ছে কারো এরকম হয়ে থাকে যে না এফআরসি ক্লাসটা করতে পারো নাই বা মিস হয়েছে, সামনের থেকে আজকে করো সমস্যা নেই, বাট সামনে থেকে রিকমেন্ডেশন এটাই থাকবে, তুমি অ্যাটলিস্ট যদি মনে হয় যে না, অনেকে আমি জানি যে এফআরসির ক্ষেত্রে মনে হয় যে না ঠিক আছে রিভিশন তো আমার প্রয়োজন নাই, প্রি অ্যাডমিশনের প্রয়োজন, তাই আমি এটাই গুরুত্ব দিয়ে করব। কিন্তু ওই যে এটা গুরুত্ব দিয়ে করতে যায়, যদি দেখো যে না প্রি অ্যাডমিশনের ক্লাসে কিছু টপিক তুমি বুঝতেছো না বা মনে হচ্ছে নতুন, তার মানে অবশ্যই তোমার এফআরসিটা আসলে করা দরকার ছিল, কারণ ওইটা ভাইয়া ওইখানে দেখায় আসছি। ওই জন্য দেখো এখন যেগুলো বলতেছি এটা আবার অনেকের কাছে রিপিটেটিভ লাগতেছে, না ভাইয়া এগুলো তো দেখাইছেন বা এগুলো তো পড়ছি, এইটাই। তো তাহলে আমরা সবাই সেম ট্র্যাকে থাকতে পারি। ওকে, সো এখন ঠিক একইভাবে, আচ্ছা মাঝখানে একটা কোয়েশ্চেন আছে, এটা সলভ করে আসি, দেখি এটা উত্তর দাও তো। বোর কক্ষপথে ইলেকট্রনের রৈখিক ভরবেগ কত? বোর কক্ষপথে ইলেকট্রন হচ্ছে, আচ্ছা আমি সূত্রটা একটু মনে করাই দিই, এই যে mvr, হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে nh, বাই 2 পাই। এখানে জিজ্ঞেস করছে হচ্ছে রৈখিক ভরবেগ কত। ঠিক আছে, আনসারটা একটু দাও। %44 কারেক্ট আনসার দিছো। ট্রিক কোয়েশ্চেন কিন্তু হালকা মজার আছে, কোয়েশ্চেনটা হালকা ট্রিক কোয়েশ্চেন। পোল দেরিতে আসে কেন? এটা স্পিডের উপর ডিপেন্ড করে, নেট স্পিডের উপর, ব্রাউজারের উপর, ডিভাইসের স্পিডের উপর, অনেক কিছুর উপর। না না নাফিস ভাইয়া লাগবে না, সমস্যা নেই। আমরা ভিআরআর এর জন্য শর্টকাটটা শিখাই দিব, এই টপিকটা পড়ার পরেই ই এর জন্য সূত্র শিখাইছি না, ভিআরআর এর জন্য সুন্দর একটা সূত্র আছে, ওইটা দিয়ে ম্যাথ করা যায়। ওকে, তাহলে খেয়াল করো এখানে উত্তর কিন্তু ডি। ঠিক আছে, আমরা কিন্তু প্রায় 30% মানুষ এ উত্তর দিচ্ছি।
এখানে তো হচ্ছে যে পার্থক্যটা হয়ে যায়, ঠিক আছে? টপিক যেটা পারো না তা না, যারা এ দিছো যারা ডি দিছো সবাই এটার মানে আনসার সবাই জানো, কিন্তু ওই যে কনসেপ্ট অ্যাপ্লাই করে ইনস্ট্যান্টলি সঠিক উত্তর দেওয়া এটা অনেকের জন্য টাফ হয়ে যায়। দেখো এখানে ছোট্ট একটা কাজ করা হয়েছে, রৈখিক ভরবেগ। আমরা যেটা জানি সূত্র আমি এই কারণে লিখেও দিচ্ছি, হ্যাঁ, এইটা যেটা সূত্র আমরা জানি এটা হচ্ছে কৌণিক ভরবেগ। সো রৈখিক বললেই রৈখিকে কি এই যে এই আরটা থাকবে না, তাই না? সো রৈখিক ভরবেগ বলছে মানেই মোমেন্টাম আর কি, লিনিয়ার মোমেন্টাম যেটা, সেটা কি হবে এম ভি এর হিসাব। শুধু এম ভি এর হিসাব মানে কি এই যে এন এইচ বাই 2 পাই আর, 2 পাই আর। সো তাহলে উত্তর কি দাঁড়ালো, এই যে উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের ডি, 2 পাই আর। জাস্ট আরটা নিচে আসবে। ওকে, না না ওই দিন এটা ছিল না, ওই দিন কৌণিক ভরবেগেরটা ছিল, আজকে রৈখিক ভরবেগ, ওই দিন এটা ছিল না। ওকে, চলো সামনের দিকে যাই তাহলে। এবার হচ্ছে হ্যাঁ, এবার আসি এই যে এই সূত্রগুলা যেগুলা যেগুলা জটিল, এই যে এই টাইপের সূত্রগুলা, সেটারই এখানে কনস্ট্যান্ট গুলার ভ্যালু দেওয়া আছে। বাট আমরা অ্যাডমিশনের জন্য যেটা ইউজ করবো সেইগুলো হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? আসো আমি তোমাকে দেখাই। আমি তোমাকে এখানে তো এটা আছেই, এখানে তো এটা আছেই। আসো দেখাই। এই যে আমি তোমাকে আরেকটু ফ্রেশ করে লিখে দিচ্ছি, আমার সাথে এখন এগুলো একটু নোট করবা, ঠিক আছে? ফার্স্ট এনার্জিটা আরেকবার লিখি। এনার্জিটা সাপোজ ইএন সমান কত, মাইনাস 2.18 ইন্টু 10⁻18, ঠিক আছে? ইন্টু হচ্ছে উপরে কি এই যে জেড স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এন স্কোয়ার। কোন এককে আসতেছে, জুল পার অ্যাটম, মানে একটা অ্যাটমের জন্য, একটার জন্য। আচ্ছা, এবং এটাই আমরা একটু আগে শিখলাম কি, এটাকে যদি আমরা নেই হচ্ছে ইলেকট্রনিক ভোল্টে 13.6, তাহলে বাকিটা সেমই থাকবে, জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার, ইলেকট্রনিক ভোল্ট পার অ্যাটম একটা পরমাণুর জন্য। আচ্ছা, এবার দেখো এটা যেমন শক্তির সূত্র, ঠিক একইভাবে একটা সূত্র আছে বেগের সূত্র, এই যে ভিএন। ভিএনটা আসলে কি, ওই যে ইলেকট্রন যে ঘুরতেছে, এই যে এই ভিটা আর কি বেসিক্যালি, কই 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 এই যে এই ভিটা, ইলেকট্রন যে ঘুরতেছে ওর বেগটা কত, ভেলোসিটিটা কত, সেইটার যে সূত্রটা না, এইটারও না বেশ ভালো এটার সাথে মিল আছে। দেখো এইটাও 2.18 দিয়ে শুরু, 2.18 ইন্টু 10⁻6, বেশ ভালো মিল কিন্তু শর্টকাটটায়। আবার বলতেছি শর্টকাট না, স্মার্টার অ্যাপ্রোচ বলতে পারো। এই যে 2.18 আর উপরে হচ্ছে 18, আর এটা কি 2.18 ইন্টু 10⁻6। আবার এটার সামনে মাইনাস দিও না, বেগ তো মাইনাসের প্রশ্নই আসে না। ওকে, আচ্ছা, আর এইখানে হচ্ছে জাস্ট স্কোয়ারটা নাই, জেড বাই এন। তুমি সুন্দর এটা পেয়ে যাবা মিটার পার সেকেন্ড এককে, মিটার পার সেকেন্ড এককে। সুন্দর না সূত্রটা? দেখো মানে ভ্যালুটা ওইটা হচ্ছে 2.18 ইন্টু 10⁻18, আর এটা হচ্ছে 2.18, এটা গেল। আচ্ছা, এবার যদি আসি ব্যাসার্ধ, ব্যাসার্ধটা হচ্ছে এই যে এগুলো নিয়ে কনফিউজ হয় না, সব একই জিনিস, হ্যাঁ একই জিনিস। জাস্ট আমি হচ্ছে আরেকটু সহজ উপায় লিখে দিচ্ছি, আর এন। এই যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, ব্যাসার্ধের সূত্র হচ্ছে এই যেরকম 0.53, 529ও মনে রাখতে পারো। এই যে যেমন এখানে 529 আছে, 0.52953 একই জিনিস। ওকে, 0.53 ইন্টু এখানে হচ্ছে এন স্কোয়ার ডিভাইড বাই জেড, এবং এটার এককটা আনসারটা আসবে অ্যাংস্ট্রমে। আর অ্যাংস্ট্রম জিনিসটা আবার কি ভাইয়া পড়ছো কিন্তু এটা তোমরা, তাও একটু বলি। এই যে 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে এই 10⁻10 মিটার, বা সেন্টিমিটারে বললে 10⁻8 সেন্টিমিটার, আর মিটারে বললে 10⁻10 মিটার। তো তার মানে দেখছো প্রত্যেকটাতেই এই যে জাস্ট একটু কষ্ট করে এই ধ্রুবকগুলোর মান মনে রাখতে হবে। এই একটা ধ্রুবক, এইটার ভ্যালু, এই যে এইটার ভ্যালু এবং এইটার ভ্যালু। যেমন আমাকেও যদি তুমি বলো এগুলো, আমাকে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো, মা ঘুম থেকে মাত্র উঠছি ধরো, তখনও বলতে পারবো, এই কারণে যে অনেকবার করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু এইটা কিন্তু আমি একবার যদি না দেখে নিই, ঠিক আছে, ধরো আজকে ক্লাস নিবো বা আজকে তুমি আমাকে জিজ্ঞেস করবে, তারপর যদি একবার না দেখে নিই, এটা তোমার আমার যে কোনো কারো দ্বারা একটু গন্ডগোল হয়ে যেতে পারে, না কোনটার উপরে স্কোয়ার ছিল নাকি ইপসিলন নট উপরে ছিল নিচে ছিল, এই জাতীয় ভুল হয়ে যেতে পারে। যাদের মুখস্থ করার সামর্থ্য অনেক ভালো তারা তো সবই পারবে, কিন্তু বললাম তো ম্যাক্সিমামের জন্য এগুলো দেখা যায় একটু গন্ডগোল লেগে যায়। বা ইনফ্যাক্ট ভার্সিটির পরীক্ষায় ধরো ইঞ্জিনিয়ারিং এ তো আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, যেসব জায়গায় ক্যালকুলেটর ইউজ করা যায় না ওইখানেও যদি এই প্রবলেমটা আসে, ডিরেক্টলি জাস্ট হচ্ছে এই সূত্র দিয়ে কাজ করে ফেলা যায়। আসলে আমরা একটু অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা। যেমন একটা প্রবলেম দেখো, সিগারেটে 22-23 সালে আসছে, বলছে যে সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনের গতিবেগ কত। এখন তুমি চিন্তা করো তোমার কাছে কি কি ভ্যালু লাগবে, ঠান্ডা মাথায় দেখো। এই যে সূত্র মাত্রই শিখছো, গতিবেগের সূত্র কি মাত্রই শিখছি, যে কি ভি সমান হচ্ছে 2.18 ইন্টু 10⁻6 ইন্টু উপরে কি ছিল জেড, নিচে ছিল হচ্ছে এন, আর একক কি ছিল মিটার পার সেকেন্ড। সমস্যা নেই, ওরা সেন্টিমিটার পার সেকেন্ডে চাইছে, তো আমরা আনসার যেটা আসবে সেটাকে 100 দিয়ে গুণ দিলেই সেটা সেন্টিমিটার হয়ে যাবে, ওইটা নিয়ে বদার করা লাগবে না। আচ্ছা, এবার আসো
আমার এখানে কার কার ভ্যালু লাগবে তাহলে? জেড এর ভ্যালু আর এন এর ভ্যালু। সো জেড নিয়ে তো কোনো সন্দেহ নাই, সোডিয়াম হচ্ছে পর্যায় সারণীর 11 নম্বর মৌল, তাই জেড হচ্ছে 11। সো ক্যালকুলেটরে জেড এর ভ্যালু কত বসাবা? 11। এন কত বসাবা? 11তম ইলেকট্রন বলছে। সো 11তম ইলেকট্রন কই আছে দেখো তো, সোডিয়াম এই যে 11। তাহলে ইলেকট্রন বিন্যাস কি? 2 8 3। তাহলে এই যে এইটাই তো হচ্ছে 11তম ইলেকট্রন, যেটা লাস্ট শেলে আছে। তাহলে এটা কয় নম্বর শেল? এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 3। তার মানে 3 নম্বর শেলে আছে না, লাস্ট ইলেকট্রনটা থার্ড শেলে আছে। সো তাহলে এটার ভ্যালু কত বসবে? এটা বসবে হচ্ছে 3। ঠিক আছে। এটা আনসার না, আমার কাছে মনে হচ্ছে ডি হবে। আমার কাছে মনে হচ্ছে এটা আনসার ডি হবে। দেখো তো আসলে এটা আনসার ডি হয় নাকি, একটু ক্যালকুলেট করে দেখো তো। ভাইয়া জেড বাই এনে দিছি, ওইটা আসলে ওই যে টিক দেওয়ার সময় দিছি তো বুঝছি, স্কোয়ার মনে হইতেছে দেখে। হ্যাঁ, ওই জেড বাই এনই ঠিকই আছে। ওটা স্কোয়ার দেইনি কিন্তু, স্কোয়ার দিলে তো ওইটা হলুদ কালার দিয়ে লিখতাম। ওইটা ওই যে টিক দিছি তাই হঠাৎ করে স্কোয়ারের মতো মনে হইতেছে। এবার ঠিক আছে, বি হবে না? হুম। আচ্ছা এবার একটু বলি যে উত্তর মুখস্থ ছিল না এটার, বাট দেখেই ডি কেন মনে হয়েছে সেটা একটু বলি। নিজেরাও যারা হচ্ছে স্পেশালি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার বা ভালো করার ইচ্ছা আছে, বা জিএসটি তেও ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সো আমরা কিছু কিছু হ্যান্ড ক্যালকুলেশন বা একটু মানসাঙ্ক করার একটু অভ্যাস রাখতে পারি। সবসময় করা লাগবে এরকম না। যেমন এটা আমি কি দেখছি, 11 আর 3 দেখছি তো। ওই যে কিছুদিন আগে তো আমাদের অ্যাডমিশনের ক্লাসগুলো শেষ হয়েছে, সো রেগুলারই তো এই জাতীয় প্রবলেমগুলো সলভ করানো, এই জন্য দেখা যায় যে মাথায় ওরকম চলে আসে প্র্যাকটিস করতে করতে। যে 11 আর 3, তো এইটা দেখে না আমি মনে মনে এটাকে ধরে নিছি 12/3। বুঝছো? এটা তোমারও প্র্যাকটিস করতে করতে আসবে যে কোনটাকে কি ধরা উচিত। মনে মনে আমি ধরে নিছি 12/3। সো এটা তো আসে 3 4 12, তো এটা 4 আছে তো, আর এটা 2.818 আছে তো। আমি প্র্যাকটিস করতে করতে এরকম হয়ে গেছে, আমি 2.18 দিয়ে তাকাই না, আমি খালি 2 এর দিকে তাকাইছি। সো 4 আছে, যেমন এটা 12/3 4 আসছে, আর এটা 2 আছে, 4 2 8। সো এই যে আনসার হবে ডি, মানে 8 এর কাছাকাছি কিছু একটা এরকম। বাকি সবগুলোর দিকে আমি তাকাই দেখছি কোনোটা 8 দিয়ে শুরু না, কোনোটাই 8 দিয়ে শুরু না, খালি ওইটাই 8 দিয়ে শুরু। এই জন্য বলছি যে ডি উত্তর হইতে পারে। ঠিক আছে, এভাবে একটু গেস করা যায় আর কি। না এই যে এবার তো তুমি ঠিক আছে ইউনিট নিয়ে আসো। ইউনিট নিয়ে কি করবা? ইউনিটে ভুল দিছে, দেখি তো কাহিনী কি। 2.18 ইন্টু হচ্ছে, এবার ইউনিটে আমরা দেখি কোন সমস্যা আছে নাকি, চেক করে নি। ডিভাইড বাই 3 ইন্টু 10 হচ্ছে 6। উত্তর আসে হচ্ছে 7.99, 7.99 ইন্টু 10 6। আমাদেরটা আসছে এই যে এরকম, দেখো ভাইয়া টেনশনের কিছু নাই, আমাদেরটা আসছে এরকম 7.99 ইন্টু 10 6 মিটার পার সেকেন্ড। ওরা কিসে দিছে? সেন্টিমিটার পার সেকেন্ডে। তো ওরা কি করছে, এইটাকেই, এই দশমিককেই জাস্ট 2 ঘরের দিকে নিয়ে ধরে এটাকে বানিয়ে নিচ্ছে 799 ইন্টু 10 6 সেন্টিমিটার পার সেকেন্ড। আর 799 যে কথা, 801 কাছাকাছি একই কথা। ঠিক আছে, এবার ইউনিট ঠিক আছে, ওকে। এগুলো বোর্ড আসার সম্ভাবনা কেমন? আসে নাই তো ভাই এখন পর্যন্ত। হ্যাঁ, এখন পর্যন্ত তো আসে নাই। ওকে, সো কম বলা যায় বা নাই বলা যায়। এখন বাকিটা কোশ্চেন তো আর আমি করবো না, এই জন্য কেউ দিয়ে দিলে কিছু করার নেই, বাট এখন পর্যন্ত দেয় নেই। ঠিক আছে, ওকে। আসো পরের কোশ্চেনটা ইন্টারেস্টিং, বুয়েটে আসছে 21-22 সালে, যে কতটি হাইড্রোজেন পরমাণু পাশাপাশি সাজালে 1 মিটার হবে? ধরে নাও প্রতিটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে এই যে 0.53 অ্যাংস্ট্রম। আচ্ছা, সো প্রথম কথা আসো, যেহেতু এটা মিটারে দেওয়া আছে, আমরা এটাকেও মিটারে নিয়ে যাই। এটা মিটারে নিলে কত হবে? 0.53 ইন্টু 10⁻10 মিটার। এই যে একটু আগে শিখেছি দেখো, এই যে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, মুখস্থ রাখতে হবে কিন্তু এটা। সো এটা, বাট দেখো বলছে যে পাশাপাশি সাজায়, ব্যাসার্ধ দেওয়া আছে, পাশাপাশি সাজায় বানাইতে হবে 1 মিটার। আচ্ছা আসো, তার মানে এইটা একটা হাইড্রোজেন পরমাণু, এইটা একটা হাইড্রোজেন পরমাণু। আর একটু এদিকে হলে ভালো হইতো। এইটা একটা দিলাম, হ্যাঁ এটা একটা দিলাম, তারপর আরেকটা নেই, এই যে এটা একটা নিলাম। ধরো এরকম, এই যে এভাবে এরকম পাশাপাশি সাজাতে বলছে। আবার এদেরকে নিয়ে এই যে ধরো এরকম সাজাতে হবে। এই সাজে সাজে এটা হওয়া লাগবে হচ্ছে 1 মিটার। তো কথা হচ্ছে, আমি তো এখানে এটার ব্যাসার্ধটা জানি, বাট সাজায় যদি আমি 1 মিটার বানাতে চাই, আমার তো অ্যাকচুয়ালি লাগবে এই যে এটার যে ব্যাসটা সেটা, তাই না? সেটার ব্যাসটা কত আসে? এটা ব্যাসটা আসে হচ্ছে এই যে এই ভ্যালুটার সামনে হচ্ছে 2 দিয়ে গুণ দেওয়া। তাহলে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ যে এই একটা হাইড্রোজেন পরমাণু তোমার
জায়গা দখল করে এতটুকু, তাই না? এই যে এই লেন্থটা পেয়ে গেছো, হলুদ কালার যে লেন্থটা দাগানো, এটা হচ্ছে এই যে এটা সমান। বাকিটা ঐকিক নিয়ম, যে এতটুকু লেন্থ করে একটা পরমাণু, তাহলে 1 মিটার লেন্থ করবে কয়টা পরমাণু? আরেকবার, এতটুকু লেন্থ করে একটা পরমাণু, তাহলে 1 মিটার লেন্থ করে কয়টা পরমাণু? লিখে দিব, লিখে দিই যে 2 × 0.53 ইন্টু 10⁻10 মিটার করে একটি পরমাণু, সুতরাং 1 মিটার করতে পারে হচ্ছে, এই তো বাকিটা হচ্ছে ঐকিক নিয়ম। বলো উত্তর কত আসবে? 9.4 এরকম কিছু একটা আসে, তাই না? হ্যাঁ ঠিক আছে, 9.43 ইন্টু 10⁻9 এরকম আসে উত্তর। 9.43 ইন্টু 10⁻9 টি, এত টি লাগবে আর কি। সো উত্তর হচ্ছে ডি, নান। ঠিক আছে, ওকে, ঠিকঠাক আনসার। না আনসার তো নাই মানে কি নান উত্তর? অবশ্যই অপশন আছে, নান, নানই তো অপশন, নানই উত্তর। ওকে ঠিকঠাক, কোনো সমস্যা এটা? আবার আবার হচ্ছে বললাম তো এটা জটিল কিছু না। দেখো একটার ব্যাসার্ধ দেওয়া আছে, হাইড্রোজেন দিয়েও চিন্তা করার দরকার নেই। এটা যে কেমিস্ট্রি কোশ্চেন ওইটাও বলার সুযোগ নেই, এটা ম্যাথের কোশ্চেন, ম্যাথ অলিম্পিয়াড অলিম্পিয়াড বা যেরকম জ্যামিতির কোশ্চেন ওরকম, যে একটা বৃত্ত তুমি জানো, একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে সেখান থেকে অ্যাংস্ট্রমে দেওয়া মিটারে নিছো, কারণ এই যে 1 মিটার বানাইতে বলছে, এরপর ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ দিয়ে ব্যাস বানাইছো। সো তুমি জানো যে একটা জায়গা দখল করে এতটুক, তাহলে 1 মিটার করার জন্য এরকম কয়টা বসানো লাগবে সেটা বের করছো। 1 মিটার করার জন্য এই এতগুলো হাইড্রোজেন পরমাণুকে পাশাপাশি সাজানো লাগবে, এটাই। এবার ক্লিয়ার? ওকে, আচ্ছা আসো এবার দেখি, হুইচ ইজ নট এ লিমিটেশন অফ বোরস অ্যাটমিক মডেল। মনে আছে বোরের অ্যাটমিক মডেলের লিমিটেশন না কোনটা বলছে, সীমাবদ্ধতা না কোনটা? এটা অবশ্য সহজ কোয়েশ্চেন, হ্যাঁ এটা সহজ কোয়েশ্চেনই আছে। এই যে এটার উত্তর সি হবে, অত কঠিন না। যেমন মাল্টিপল লাইন ইন অ্যাটমিক স্পেকট্রাম, এটা তো মানে সীমাবদ্ধতা। ইংলিশ কোয়েশ্চেন কিন্তু আইটিতে আসে, মানে ইংলিশ ভার্সনেই কিন্তু সবাইকে পরীক্ষা দিতে হয় আইটিতে, ঠিক আছে? মাল্টিপল লাইনস ইন অ্যাটমিক স্পেকট্রাম মানে অনেকগুলো লাইন থাকে পারমাণবিক বর্ণালীতে। অবশ্যই বোর কিন্তু এটার ব্যাখ্যা দিতে পারে নাই, বোর খালি ওই যে মনে আছে একটা লাইনের ব্যাখ্যা দিতে পারছে ওইগুলা। আচ্ছা, জি ম্যান ইফেক্ট, ওই যে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের প্রভাবে যেটা হয় সেটা। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম, আসো এইটা একটু শিখি আমরা, এটা কি? হ্যাঁ, কৌণিক ভরবেগ আমরা যেটা বের করি সেটা তো ঠিক আছে, এই যে আমরা বের করি হচ্ছে mvr ইকুয়ালস টু nh/2π। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এটার আরেকটা সূত্র আছে ভাইয়া, যেটা না অরবিটালের জন্য বের করা যায় বা সাবশেলের জন্য বের করা যায়। এটা তো আমরা বের করছি শেলের জন্য। এখন ধরো এই আরেকটা সূত্র হচ্ছে mvr ইকুয়ালস টু এই √ওভার l+l*(l+1) ডিভাইড বাই h/2π, এরকম একটা সূত্র আছে। কি করছি, জাস্ট n এর জায়গায় বসাইছি √ওভার l*(l+1). আচ্ছা, এটা আসলে কি বোঝানো হচ্ছে? ধরো আমাকে যদি কোন একটা শেলের জন্য জিজ্ঞেস না করে, আমাকে যদি জিজ্ঞেস করে কোন একটা সাবশেলের জন্য, সাপোজ কথার কথা আমাকে হচ্ছে, মানে বোর কিন্তু এটা ব্যাখ্যা দিতে পারে নাই। এই যে দেখো কোয়েশ্চেন কি, হুইচ ইজ নট এ লিমিটেশন অফ বোরস অ্যাটমিক মডেল। বোরের লিমিটেশন কোনটা? এই যে অ্যাটমিক স্পেকট্রাম মাল্টিপল লাইন ব্যাখ্যা দিতে পারে নাই, জিম্যান প্রভাবে ব্যাখ্যা দিতে পারে নাই, তারপর হাইড্রোজেন স্পেকট্রাম অর্থাৎ এটার তো ব্যাখ্যা দিতে পারছে, এটা আমরা বোর্ড থেকে পাইছি, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম এটার ব্যাখ্যাও কিন্তু দিতে পারে নাই। মনে হতে পারে কই ভাই এই যে দিছে তো, বাট এটা উনি অরবিটের জন্য দিছে। মনে আছে বোর বলছে 1 2 3 4 5 এরকম অরবিট থাকে, কিন্তু 1s 2s 2p এগুলো কিন্তু বোর বলতে পারে নাই। এগুলো ওই যে পরে সামারফিল্ড এসে বলছিল। এই যে সো এইখানে এমভিআর সমান এই যে অরবিটাল বা সাবশেলের জন্য যদি হিসাব করি সেই ক্ষেত্রে এটা কেমন হবে একটা করেই দেখাই। ধরো তোমাকে বের করতে দিলাম 3D, 3D এইটার জন্য তোমাকে বের করতে দিলাম এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম এটার জন্য বের করতে দিলাম মোমেন্টাম। তাহলে ভাই এটা তুমি কি করবা, সূত্র কি বলো, কি বসাবা? এই যে কি আছে দেখছো 3D, ডি এর জন্য এল এর ভ্যালু কত মনে আছে 2, ওই যে এস এর ভ্যালু 0, পি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 2 আর এফ এর ভ্যালু 3। সো যেহেতু 3D তাই এল এর ভ্যালু 2 হবে। তাহলে এটা কি হয়, এটা হয় হচ্ছে এই যে এরকম 2 × 2 + 1 √ওভার ইন্টু h/2π। তাহলে আমরা জাস্ট এইভাবে লিখে রাখতে পারি, তাই না? কত 3 আর 2 3 2 6, তাহলে এইভাবে লিখে দিতে পারি √ওভার 6 ইন্টু h/2π। এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা কি বলছি, এটা আমরা শেলের জন্য বের করি নাই, আমরা এটা বের করছি সাবশেলের জন্য, লাইক 3D। সো 3D এর জন্য বসেছি কত 2। এটা যদি সাপোজ হতো 2p, p হইলে p এর জন্য এটা কত বসাতাম 1 1। এটা যদি s হইতো 0 0 বসাতাম,
এটা যদি এফ হইতো 2 2 না বসে 3 3 বসাইতাম, এই যে এটাই আর কি। ওকে, ঠিক আছে। আইটিতে অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ ইংলিশে কোশ্চেন করে, দেয় কেন এটা তো, দেয় কেন, আইটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওআইসি চালায়, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। হুম, ওকে, এখন আর কনফারেন্স বলে না, কোন একটা সালের পর জানি নাম চেঞ্জ হয়েছে। শুরুতে যখন শুরু করছিল ওআইসি তখন C4 কনফারেন্স ছিল, এখন মানে কমিউনিটি বা কিছু একটা বলে, অর্গানাইজেশন অফ ইসলামিক কমিউনিটি বা এরকম কিছু একটা। এটা গাজীপুরে ওই বোর্ড বাজারের ওই এরিয়াটা খুব সুমত, এবং এটা বেসিক্যালি হচ্ছে চালায় ওরা, বাট মানে হচ্ছে অর্গানাইজেশনটা মূলত ওদের আন্ডারেই, ভার্সিটিটা ওদের আন্ডারেই, বাকিটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনে ওদের লোকও থাকে এবং ডেফিনেটলি আমাদের দেশের মানুষের জন্য থাকে। কোঅপারেশন, কোঅপারেশন, থ্যাংক ইউ, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। চেঞ্জ হয়েছিল নামটা পরে। আইটিতে এক্সাম দিতে গেলে ইংলিশ ভালো জানতে হবে অবশ্যই, একটু তো, কারণ এই টার্ম না জানলে তো হবে না। অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্টাম দেখো বইতে কিন্তু, মানে 9 10 বইতে তো আমার যদি মনে পড়ে ভরবেগ মানে মোমেন্টাম ছিল না, ব্র্যাকেটে টুকটাক এগুলো লেখা, আর অ্যাঙ্গুলার সাথে কৌণিক হবে এরকম। টার্ম না জানলে তো বোঝা সম্ভব যে কোশ্চেনে কি জানতে চাইছে, ঠিক আছে। ওকে, ওকে, আসো। এরপর হচ্ছে কি বলছে, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত এত। তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রদিত হলে যে রশ্মি বিকিরিত হয় তার কম্পাঙ্ক কত হার্জ হবে? খুবই সহজ, খুবই সহজ। দেখো দুইটা এনার্জি দেওয়া আছে, দুইটা বিয়োগ করে যে ডেল ইটা পেয়ে যাবা। এরপরে যে সূত্র কি, সূত্র হচ্ছে এই যে ডেল ই ইকুয়ালস টু হচ্ছে, কেমন জানি উপরে নিচে হয়ে গেছে, হ্যাঁ, ডেল ই ইকুয়ালস টু হচ্ছে এইচ এফ। জাস্ট এই এফটা জানতে চাইছে, ডেলি বের করে একটা থেকে আরেকটা বিয়োগ দাও। হ্যাঁ, কত, এটা দেওয়া 3 নম্বরেরটা, এটা দেওয়া 2 নম্বরেরটা, কত 5.54 থেকে, ক্যালকুলেটার একেবারে করে দিই, তোমরা আমার সাথে করো। জাস্ট একটা কাজ খেয়াল রাখতে হবে, এই যে এই সূত্র যে আমরা বের করি না, এখানে খেয়াল করছো শক্তির একক কি? এখানে কিন্তু শক্তির একক জুল। কারণ কি, যে প্ল্যাঙ্কের ধ্রুবকের এককটা মনে আছে, এটা কি, এটা হচ্ছে জুল সেকেন্ড। আর কম্পাঙ্কের একক কি মনে আছে? কম্পাঙ্কের একক হচ্ছে এই যে হার্জ। আর হার্জ যেই কথা, হার্জ মানে কিন্তু এই যে সেকেন্ড ইনভার্স ওয়ান। দেখো তাহলে সেকেন্ড সেকেন্ড কাটাকাটি চলে যায়, জুল জুল থাকে আর কি। আবারও বলতেছি, কোয়েশ্চেনের শক্তিগুলা আর্গ ইউনিটে দেওয়া, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই, যে 1 জুল সমান 10⁻⁷ আর্গ। এটা আর কি শক্তির এসআই একক না, জুল, আর এটা হচ্ছে সিজিএস একক, আর্গ, আর্গ বলে ইআরজি। ঠিক একইভাবে যদি উল্টা করে লিখতে যাও, এই যে 1 আর্গ সমান 10⁻⁷ জুল। ওই যে মিটার আর সেন্টিমিটার যেমন লিখো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অথবা 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার, যেভাবে লিখো আর কি। ঠিক একইভাবে 1 জুল সমান 10⁻⁷ আর্গ, এটা মানে কি 1 আর্গ সমান 10⁻⁷ জুল। তো যেটা বললাম ভাইয়া, ফার্স্টে এনার্জি দুইটা একটা থেকে বিয়োগ করবা, এরপর সেটাকে জুলে নিবা, এরপর তো এই যে ডেলিটা পেয়ে গেলা, এরপর সেটাকে এই যে প্ল্যাঙ্কের ধ্রুবক দিয়ে এই যে ই কে এইচ দিয়ে ভাগ দিয়ে দিলে তো কি পেয়ে যাবা, এফ। আমিও করি, তোমাদের সাথে দেখি, বলো আনসার আসে নাকি। তাহলে ফার্স্টে এক কাজ করি, একটা থেকে আরেকটা শক্তি বিয়োগ দিই, এই যে 5.54 ইন্টু 10⁻⁻10, তাহলে এটা থেকে আমি বিয়োগ দিব কত, 2.44 ইন্টু 10⁻, কত, -11, এটা দিলাম বিয়োগ, ঠিক আছে। 5.296 এটা আসছে, 5.296 ইন্টু 10⁻10, অবশ্যই এটা কিসে আসবে, আর্গ, আর থেকে আর্গ বাদ দিছো। এবার যদি এটাকে জুলে নিতে চাও, তাহলে 5.296 ইন্টু 10⁻17, তাই না? জাস্ট ওই যে কি হচ্ছে, 10⁻7 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, যে 10 আছে, 17 হয়ে যাবে এখন, তাহলে এটা হয়ে গেল জুলে। এবার এই ভ্যালুটাকে আছে গুণ দিয়ে নিয়ে, আগে 10⁻7 দিয়ে গুণ দিলাম, এই যে এটুকে আসছে। এবার এই ভ্যালুটাকে প্লাঙ্কের ধ্রুবক দিয়ে ভাগ দিব, প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 ইন্টু 10⁻34, তাহলে আনসার আসে 7.99 ইন্টু, কি হয়েছে, 7.99 ইন্টু আর থেকে জুলে নিছি, ঠিক আছে। তারপর তোমাদের কত আসছে বলো তো, আমি মনে পাওয়ারে কোনো ঝামেলা করছি, 10⁻34, কত আসছে, ই আসছে 16, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এটা আসছে হচ্ছে ই, ওকে, 16 আসছে, হ্যাঁ। তাহলে কারো কোনো সমস্যা এটাই, আর্গ, দুইটা শক্তি দেওয়া আছে আর্গে, আমরা সেটাকে জাস্ট জুলে নিছি, কম্পাঙ্ক চাইছে, প্লাঙ্কের ধ্রুবক দিয়ে ভাগ দিয়ে দিছি, এককটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, ওকে। আসো সামনের দিকে যাই তাহলে। এরপর হচ্ছে আমাদের আছে এখানে বর্ণালী আর রিডবার্গ সমীকরণ, এটা তো খুবই ইম্পর্টেন্ট। দেখো বর্ণালী থেকে বুয়েট লাস্ট কয়েক বছর টানা কোয়েশ্চেনই দিছে মোটামুটি, দেখো
এই যে 18 19 19 20 20 21, খালি 21 22 বাদ গেছে আর কি, 22 23 23 24। আর এবার এটা তো পরীক্ষা হয়নি এখনো। এবারে রিটেন হচ্ছে 13 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি। বুয়েটের রিটেন 13 ফেব্রুয়ারি, আর ঢাকা ভার্সিটির পরীক্ষা হচ্ছে 15 ফেব্রুয়ারি। মানে ডেটগুলো দেখছো একদম পরপর, কিন্তু একটু জেনে রাখা ভালো। আগের ব্যাচের আপডেটগুলো টুকটাক একটু রাখার চেষ্টা করবা, তোমাকে মেন্টালি ওই ওয়েটা দেখাইতে হেল্প করবে যে না তুমি কোন পথের দিকে যাচ্ছ, বা তোমার সাথেও কি কি হইতে পারে। সাধারণত পরপর দুই ব্যাচের মধ্যেই মিলগুলো একটু বেশি থাকে। সো মোটামুটি এরকমই কিন্তু গত কয়েক বছর ধরেই হচ্ছে যে বুয়েটার ঢাকা ভার্সিটির যে পরীক্ষা সেটা ওই একই টাইম স্প্যানে থাকে, খুব কাছাকাছি ডেটের মধ্যে এটা থাকে, এক সপ্তাহ আগে পরে বা 2 4 দিন আগে পরে এরকম। ওকে, লেটস গো। তাহলে দেখো সূত্র আমরা এটা মাত্রই দেখলাম। আবার এফ এর জায়গায় লিখতে পারি যে এইচসি বাই ল্যামডা, এটাও জানি। বর্ণালী সূত্রই যে আরেকবার একটু দেখে নিলাম যে এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা ভেক্টরের মতো, কেন এটা বার, হ্যাঁ এই যে এটা 1/λ RH, 1/NL NH। আর এই যে জেড তো মনে আছে, জেড কি, জেড হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যেটা আমরা হাইড্রোজেন হইলে বসে হচ্ছে 1। হ্যাঁ, আজকে এই যে একটা নতুন সূত্র শিখবো যেটা অ্যাডমিশনের জন্য লাগে, বর্ণালী রেখার সংখ্যা, বর্ণালী রেখার সংখ্যা। ওকে, আসো আগে হচ্ছে আমরা এই সূত্রটা দেখে নিই। এমনিতে ওই যে দেখো এগুলো সবই হচ্ছে আগের দিনের স্লাইডে, দেখো সব পরিচিত না। এই যে এটা, এই যে এই কারণে দেখবে একটা গ্রিন টিক আছে, তারপরে এই যে এটা গ্রিন টিক আছে। এটা তো পড়াইছি ডেফিনেটলি, বর্ণালী না পড়ে কেমনে এফআরসি ক্লাস হবে, তাই না? এটা তো মোটামুটি এগুলো দেখা জিনিস। আমি একটু এই যে এই টপিকটা আজকে নতুন, তো এটা একটু ফোকাস করি যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন ষষ্ঠ থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসলে কতগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে। রেখার ব্যাপারটা একটু বুঝাই। এই দেখো মনোযোগ দিও, তাকাবো হচ্ছে এই যে এইদিকে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যায় এরকম 4টা রেখা দেখা যায়। এরকম এক এক পরমাণুর জন্য ওই একটা রেখা না দেখা যায় মাল্টিপল রেখা দেখা যেতে পারে। এটার কারণটা কি সেটা একটু বলি। ধরো ইলেকট্রন আসবে হচ্ছে এই 4 থেকে 1-এ, বাকিটা এটা মনে করো 2, এটা মনে করো এই যে 3, 1 2 3 4, 4টা কক্ষপথ আছে। এটা 1 নম্বর কক্ষপথ, 2 3 4, ওই যে অ্যালফাবেট দিয়ে বললে কে এল এম এন, এগুলো হচ্ছে আমাদের কক্ষপথগুলো, ঠিক আছে? এখন দেখো ইলেকট্রন কি করতে পারে। ইলেকট্রন হচ্ছে, আমরা তো সবসময় ম্যাথ করার সময় কি হিসাব করি, এটা হিসাব করি না, তাই না? তোমাকে যদি কোয়েশ্চেন দেওয়া থাকে যে ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে প্রথম শক্তি স্তর থেকে আসলো, মানে 4 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বরে আসলো, তখন তুমি কি করো, এই যে NH হাইটা বসে হচ্ছে 4, এই যে NL লোটা বসে হচ্ছে 1, তাই না? এরকম। কিন্তু বাস্তবে যেটা হয় যে ইলেকট্রন সবসময় যেরকম সরাসরি আসবে এরকম না, ইলেকট্রনের কাছে আরো অপশন আছে। ইলেকট্রন কতটুকু শক্তি ছাড়তেছে তার উপর ডিপেন্ড করে। এই যে দেখো একটা অপশন কি এরকম হইতে পারতো না যে না ইলেকট্রন আসলে 3বারই ভেঙে ভেঙে আসছে, 1বার 2বার 3বার। এটাও কিন্তু হইতে পারতো যে না 4-এর পর 3 একবার আসছে, ওইটার জন্য একটা বর্ণালী পাওয়া গেছে। 3 থেকে 2 একবার আসছে, ওইটার জন্য আরেকটা বর্ণালী। 2 থেকে 1 ওইটার জন্য আরেকটা বর্ণালী। আর বর্ণালী মানে কি, বেসিক্যালি দাগ, রেখা। যত বেশি বর্ণালী তত বেশি কালার, আলাদা আলাদা কালার, আলাদা আলাদা রেখা। কারণ দেখো বর্ণালী আলাদা মানে কি, ল্যামডাটা আলাদা, ল্যামডাটা আলাদা মানে তো কালারই আলাদা। সো আলাদা আলাদা এরকম কালার, সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখা যায়। তো এই যে দেখো আরেকটা অপশন এটা হইতে পারে যে না ইলেকট্রন হচ্ছে এরকম করছে, 4 থেকে 2-এ আসছে, এরপর 2 থেকে 1-এ আসছে, এরকম মতো একটা অপশন হইতে পারে। আরেকটা হইতে পারে যে, আরেকটা কি হইতে পারে, আরেকটা হইতে পারে যে না ও হচ্ছে যেটা করছে, ও এই যে 4 থেকে 3-এ আসছে, এরপর সরাসরি 3 থেকে 1-এ আসছে। এবার তুমি একটু দেখো এখানে ইউনিক রেখা পাইছো কয়টা। ইউনিক রেখা বলতে কি বোঝাচ্ছি, কিছু কিছু কিন্তু রিপিট আছে। যেমন এই যে এই 2 থেকে 1 এখানে একবার হিসাব হইছে, 2 থেকে 1 এখানে একবার হিসাব হইছে। সো দুইটাই নেওয়ার কোনো প্রশ্ন আসে না, একটা নিবা আরেকটা বাদ। বুঝতে পারছে কি? আরেকবার আমরা দেখলাম যে এটা অনেকটা ওই যে বিন্যাস সমাবেশের করার মতো, ঠিক আছে? ওই যে বিন্যাস সমাবেশ তো মনে হয় তোমাদের আবার নাই, ওই থাকে না যে কত রকম ভাবে সাজানো যায়, বা কত রকম ভাবে ওই এ থেকে বি একটা স্থানে যাবা, 3টা পথ আছে, কত রকম পথে যাওয়া যায়। এটা অনেকটা ওরকমই যে ইলেকট্রন 4 থেকে 1-এ আসবে, কত রকম পথে আসতে পারে। 4 থেকে 1 সরাসরি আসতে পারে, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1 এমনি আসতে পারে, 4 থেকে 2 এসে তারপর 2 থেকে 1 আসতে পারে, না 4 থেকে 3 আসছে তারপর 3 থেকে 1 আসতে পারে। অনেক অপশন, এবং মোটামুটি এইগুলাই, এর বাইরে আশা করি নাই। হ্যাঁ, মোটামুটি লিখছি সবগুলা। আচ্ছা, তো এরপর আবার বললাম যে এই 2 কালারেই দেখছো, ধর এটা বেগুনি কালার বলা যায়, ল্যাভেন্ডার কালার আর কি, যে হোক বেগুনি ধরলাম, বেগুনি কালার, এটা হলুদ কালার। রিপিট হয়েছে না এখানে, মানে এটা হিসাব করছি 4 3 3 2 2 1, আর এটা হিসাব করছি 4 2 2 1। সো 2 1 এখানে 2বারই আসছে না। সো দুইটা তো একই ল্যামডা, দুইটাই তো 2 থেকে 1 আসছে, 2 থেকে 1 2 থেকে 1, তাই একজনকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আর কোনটাকে বাদ দেওয়া যায়, এই যে এটাকে বাদ দেওয়া যায়। এইটাও যা, এইটাও তা, তাই না? দেখো দুইটাই কিসে আসছে, 4 থেকে 3-এ। তাহলে এক কাজ করি,
এদের মধ্যে এই যে একটাকে বাদ দিয়ে দিই, তাহলে ইউনিক কয়টা থাকে দেখো। ইউনিক থাকে হচ্ছে, যদি আমরা একটু লিখি এখানে, এই থাকে হচ্ছে 4 থেকে 1, এই যে 4 থেকে 1, এটা একটা ইউনিক। তারপর থাকে হচ্ছে এই যে মাঝখানের এটা 3 থেকে 2, 3 থেকে 2, এটা একটা ইউনিক থাকে। তারপর থাকে হচ্ছে এই যে এটা একটা নিলাম 2 থেকে 1, এই যে 2 থেকে 1, এটা একটা। তারপর হইতে পারে কি এই যে 4 থেকে 3, এটা একটা, 4 থেকে 3। তারপর কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই যে 3 থেকে হচ্ছে 1, এই যে 3 থেকে হচ্ছে 1, তাই না? এরকম হচ্ছে আমরা বেশ কয়েকটা কিন্তু ইউনিক ইউনিক পেয়ে গেলাম। আর কোনো অপশন কি বাদ গেছে দেখো তো? আশা করি যায় নাই। ওকে, আচ্ছা একজন বলছো NL3 হলে তো ভিজিবল হবে না, কিন্তু ভাইয়া ওইটা কোনো না কোনো বর্ণালী তো হবে। বর্ণালী রেখার সংখ্যা বলা হইতেছে, আমরা কিন্তু বলি না যে ভিজিবল। বুঝতে পারছো ব্যাপারটা? তোমার অবজারভেশন ঠিক আছে যে ভাইয়া দৃশ্যমান হইতে হলে তো ছোট যেটা বা NL যেটা সেটা 2 হওয়া লাগে বা আমার সিরিজ দৃশ্যমান। কিন্তু এখানে আমরা বর্ণালী রেখার সংখ্যা বলতেছি, হোক সেটা ভিজিবল বা না ভিজিবল হোক। চোখে দেখা যায় না মানে এক্সিস্ট করে না তা তো না, এক্সিস্ট করে, বর্ণালী তৈরি হয়, বাট তুমি চোখে দেখতে পারো না। বাট বর্ণালী যে আছে সেটা বুঝতে তো আরো অনেক উপায় আছে। ঠিক আছে, ওকে। উপরেরটা রিপিট হয়েছে না, উপরেরটাতে একটা রাখছি একটা বাদ দিছি, এই যে এটা একটা রাখছি আর একটা বাদ দিছি, এই যে 4 থেকে 3 একটা রাখছি একটা বাদ দিছি, 4 থেকে 2, 4 থেকে 2 রাখছি তো, এই যে 4 থেকে 2, ও 4 থেকে 2 এখানে লিখে নেই তাই না? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই বলতেছিলাম বিজোড় আসে কেন, 1 2 3 4 5 6, হ্যাঁ 4 থেকে 2, এই যে 4 থেকে 2। এবার আমরা সবগুলোই নিয়ে নিছি, আরেকবার রিভাইজ দেখো তো। ও শুনো, পরীক্ষার সময় তোমার এগুলো করা লাগবে না, ক্লাসে আমরা বুঝতেছি তো, তাই একটু সময় নিয়ে পড়াচ্ছি। পরীক্ষার সময় এই যে সুন্দর একটা সূত্র আছে, এটাতে বসালে রেখার সংখ্যা পাওয়া যায়। আসো, 4 থেকে 1 একটা অপশন, একটা অপশন হচ্ছে 3 থেকে 2, আর অবশ্যই এই দুইটা কেন বাদ দিচ্ছি কারণ একটা এখানে রিপিট হয়, একটা এখানে রিপিট হয়। ওকে গেল। তারপর কি 4 থেকে 2, তারপর কি 2 থেকে 1 নিছি, তারপর এই যে এটা নিছি 4 থেকে 3, তারপর নিছি 3 থেকে 1, মানে টোটাল 6টা পাইছি। ঠিক আছে, ওকে। এবার আসো, এবার হচ্ছে আমরা এত প্যারা আমাদের নেওয়া লাগবে না, আমরা এই জিনিসটাই সরাসরি কিভাবে করতে পারি দেখো। এখানে আমাদের NL কত, NL হচ্ছে কত 1, আর NH কত, NH হচ্ছে 4, তাই না? 4 আর 1, এই যে 4 আর 1। আচ্ছা, তো সূত্রটা কি? সূত্র হচ্ছে এরকম একটা, যেখানে বলতেছে NH মাইনাস NL, মানে NH কত 4, NL কত ছোটটা 1। আচ্ছা, NH মাইনাস NL মানে আবার 4 মাইনাস 1, সাথে হচ্ছে +1, এটা কিন্তু সূত্রের +1, এই যে +1 ভাগ কত 2 দিয়ে। তাহলে 4 থেকে 1 গেলে থাকে কত 3, এখানে তো 1 1 কাটাকাটি, এটা কত থাকে 4 ভাগ কত 2 দিয়ে, 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ দিলে আসে 6। তার মানে দেখো এখানে অ্যাকচুয়ালি আলাদা আলাদা এই 6টা লাইন পাওয়া যাবে। আমরা এটা আর দেখা যাবে না বলি, পাওয়া যাবে বলি। এই যে দেখো কোশ্চেনে কিন্তু পাওয়া যাবে, দেখা যাবে বললো এই যে একজন বলতেছিল ভাইয়া দৃশ্যমান তো হবে না, ওই ভ্যালিডিটিতে তখন আসে। আমরা বলি যে পাওয়া যাবে, কারণ সপ্তাহ দেখা যাবে না, দেখা যাবে কোনগুলা। যেমন এখানে এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, যদি এরকম কোশ্চেন করি 6টা রেখা যে পাওয়া যাবে তার মধ্যে দেখা যাবে কয়টা, এই দেখো যেগুলো 2 আসছে, তার মানে এইটা আর এইটা, এই সেকেন্ডটা আর লাস্টেরটা। যেগুলা 2 আসছে, 2 কি বামার সিরিজ না, বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান, তার মানে যেগুলা 2 আসছে ওগুলা দেখা যাবে। ওকে, ঠিক আছে। তাহলে পরেরটা একটু তোমরা করে ফেলো, ট্রাই করো কি হবে। এই যে ভ্যালু কি কি দেওয়া, ষষ্ঠ থেকে প্রথম, তার মানে NH দেওয়া কত 6, NL দেওয়া কত, NL দেওয়া 1। তাহলে কি হবে, বর্ণালী রেখার সংখ্যা কত হবে, সূত্র কি NH মাইনাস NL মানে 6 মাইনাস 1, তারপর আবার হচ্ছে NH মাইনাস NL, এই যে 6 মাইনাস 1, আর এটা হচ্ছে +1, এই +1টা সূত্রই বানাইছে এরকম +1 ডিভাইড বাই 2। তাহলে কত আসে, 6 থেকে 1 গেলে 5 ইন্টু 1 1 কাটাকাটি, তাহলে 5 6 30, 2 দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে 15, 15টা লাইন, 5 6 30, 2 দিয়ে ভাগ দিলে 15। এখন বুঝতেছো তুমি পরীক্ষার হলে বসে বসে এরকম ছবি এঁকে 15টা লাইন বের করবা বসে বসে, ইউনিক না, তুমি ডিরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করবা। ওকে, ঠিক আছে, ওকে। আসো, এই যে বইয়ের 23 24 পিলিতে আসা সহজ কোশ্চেন, ইলেকট্রন 3 থেকে 1 গেছে, কতটুকু শক্তি শোষণ করা লাগবে। উল্টা বলছে আর কি, 1 থেকে 3 গেছে, তো কম থেকে বেশি থেকে গেলে শক্তি শোষণ করা লাগবে, এটাই স্বাভাবিক। বাট তোমার এত কিছু চিন্তা করা লাগবে না, তুমি জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দাও। ঠিক আছে, দেখো উত্তর কোনটা আসে, বলো কি করা যায়, উত্তর কোনটা আসে। এবং এই ক্ষেত্রে একটা কথা বলি, সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দিবা, 3এরটা থেকে একটাই বাদ দিবা, বুঝছো না? কারণ কি, এই দেখো যেটা 10 ইনভার্স 18, সেই ভ্যালুটা কি বড় না,
আর 10 ইনভার্স 19, এটা অবশ্যই ছোট। সো বড়টা থেকে ছোটটা বাদ দিবা, তাইলে ঠিকঠাক আসবে। 1.4 ইন্টু 10 ইনভার্স 18, এটা নিলাম। তোমরা একটু করো, হ্যাঁ বলো। এরপর হচ্ছে যে 1.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19। ওকে, সব ঠিকঠাক বসাইছি। অনেক সময় কথা বলতে বলতে বুঝাইতে বুঝাইতে ক্যালকুলেটর করতে গেলে ডিজিট ভুল হইলেই ঝামেলা হয়ে যায়। ওকে, দেখতেছি 1.22 ইন্টু 10 ইনভার্স 18 আসছে একটা, বাট এই 10 ইনভার্স 18 আসছে আমার অবশ্যই আর্গে, জুলে না কিন্তু, কারণ এগুলো আর্গে দেওয়া। আমার মনে হয় উত্তর এ হবে। তোমরা কি একমত নাকি একটু জানাও। আচ্ছা হ্যাঁ, তোমরা একমত, জুলে না কিন্তু ভাইয়া, দেখছো কেউ কেউ বি বলছো, জুলে না, আর্গে, এককগুলো আর্গে দেওয়া। ওকে, ঠিকঠাক। তারপর হচ্ছে এইটা ভালো কোয়েশ্চেন, এবং এইটার কনসেপ্ট ভাইয়া তোমাদেরকে বলছি। হ্যাঁ, কি বলছে দেখো, 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনের দৃশ্যমান বর্ণালী তৈরিতে ইলেকট্রন স্থানান্তরের জন্য যে ন্যূনতম শক্তি নির্গত হয় তা হিসাব করো। 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনের দৃশ্যমান বর্ণালী তৈরিতে ইলেকট্রন স্থানান্তরের জন্য যে ন্যূনতম শক্তি, সেটার হিসাব করো। সহজ আছে, অত কঠিন না, আসলে অত কঠিন না। হ্যাঁ, এটা অনেকটা বর্ণালীর ম্যাথই, কিন্তু 1 গ্রামের জন্য বলছে। আচ্ছা, আমি হিন্টটা একটু বলি, কাহিনী কি। এই 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু, যে 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন বলছে, হাইড্রোজেনের কতটুকুর ভর 1 গ্রাম খেয়াল আছে? এটা কিন্তু 1 মোল হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গ্রাম, তাই না? 1 মোল হাইড্রোজেনের ভরই তো হচ্ছে কি 1 গ্রাম হাইড্রোজেন। কিন্তু মনে আছে ভাইয়া বলতেছিলাম একটা কথা, আমরা যে শক্তিটা হিসাব করি, এই শক্তিটা আমরা কিসের জন্য হিসাব করি? এই শক্তিটা আমরা হিসাব করি হচ্ছে একটি পার অ্যাটম, একটি পরমাণুর জন্য। আর আমার এখানে জানতে চাইছে 1 গ্রাম পরমাণু বা 1 মোলের জন্য। সো কাজ একটাই, যে আনসার যাই আসুক না কেন সেটাকে 1 মোলে কনভার্ট করে। আর 1 মোলে কেমনে কনভার্ট করে? 1 মোল মানে কি, ওই যে তোমার আমার সবার প্রিয় অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। ঠিক আছে, আচ্ছা দেখাই। সো যেটা হচ্ছে দৃশ্যমান বর্ণালী তৈরিতে ইলেকট্রনের স্থানান্তরের জন্য যে ন্যূনতম শক্তি নির্গত হয় তা হিসাব করো। এই যে এখানে তার একটা খেলা, দৃশ্যমান বর্ণালী, দৃশ্যমান বর্ণালী, দৃশ্যমান বর্ণালী কখন হবে? দৃশ্যমান বর্ণালী কখন তৈরি করা সম্ভব? যখন হচ্ছে আমার এই যে NH ইকুয়ালস টু হবে 2। NH ইকুয়ালস টু 2 তো না, NH ইকুয়ালস টু NL ইকুয়ালস টু হবে হচ্ছে 2। 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনের দৃশ্যমান বর্ণালী তৈরিতে ইলেকট্রন স্থানান্তরের জন্য যে ন্যূনতম শক্তি নির্গত হয় তা হিসাব করো। আচ্ছা, এবার শক্তি কি বলছে দেখছো? ন্যূনতম শক্তি। কিসের কনসেপ্ট বুঝতেছো? মিনিমাম শক্তি, মিনিমাম এনার্জি কখন হয়? এই যে গত ক্লাসের পড়া। প্রথম কথা, NL সমান 2 কেমনে বুঝছি? কারণ দৃশ্যমান বলছে। এবার বুঝে লাগবে যে NH টা কত হবে। NH কত হবে এবার সেটা বুঝে লাগবে। ওই যে দুইটা অপশন ছিল মনে আছে? একটা হইতে পারে যে না ইলেকট্রন হচ্ছে 3 থেকে 2 আসছে, এটা একটা হইতে পারে। একটা হইতে পারে যে না ইলেকট্রন অসীম থেকে 2 আসছে। এখন ভাইয়া বুঝাই যাচ্ছে চাইছে কি ন্যূনতম শক্তি মানে ই মিনিমাম। মনে আছে গত ক্লাসের এই কনসেপ্টটা, এফার্টস এর কনসেপ্টটা সোমবারে পড়ছিলাম, গত সোমবারে। ই মিনিমাম, তার মানে এখানে ইলেকট্রন আসছে কোথা থেকে? এই যে 3 থেকে 2, তাহলেই তো শক্তির পার্থক্যটা কম হবে। আরেকবার কোয়েশ্চেনটা ব্রেকডাউন করি। অনেক ভালো কোয়েশ্চেন, চমৎকার কোয়েশ্চেন, সিকিউরিটিতে স্পেশাল আসছে, অনেকগুলো কনসেপ্ট একসাথে আসছে। 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন, সো তার মানে এখানে 1 মোলের কথা বলা হচ্ছে, একটি না। সো এটা একটা কনসেপ্ট আছে গেল। দৃশ্যমান বর্ণালী, তার মানে অবশ্যই বামার সিরিজ, অর্থাৎ NL হবে 2। তৈরিতে ইলেকট্রনের স্থানান্তরের জন্য যে ন্যূনতম শক্তি মানে মিনিমাম এনার্জি, তার মানে মিনিমাম আর ম্যাক্সিমাম দুইটা অপশন। ম্যাক্সিমাম হবে যদি অসীম থেকে 2 আসে, আর মিনিমাম হবে যদি 3 থেকে 2 আসে। তো অবশ্যই মিনিমাম নিয়ে কাজ, 3 থেকে 2। আচ্ছা, এবার যেটা করতে পারো এখানে তুমি ফার্স্টে করতে পারো হচ্ছে যে ল্যামডাটা বের করতে পারো, তারপরে যে HC বাই ল্যামডা দিয়ে করতে পারো। আসো ওইটাই তোমাদের জন্য বেশি সুবিধার মনে হবে, ওইটাই করি। এই যে 1 বাই ল্যামডা সমান এই যে RH, তাহলে কি বসাবো 1/2 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/3 স্কোয়ার। এটাই তো সূত্র, দৃশ্যমান বর্ণালী ন্যূনতম শক্তি, তাই আসবে 3 থেকে 2 এ। আচ্ছা, সো ফার্স্টে এখান থেকে আমরা বের করবো হচ্ছে ল্যামডা। এই তো এরপর ইকুয়ালস টু HC বাই ল্যামডা করবো, ঠিক আছে। সো ওরা তো রিডবার্গের মান দিয়েই দিচ্ছে, আমরা তাহলে মিটার এককে রাখি 10⁻⁷। তোমরা একটু আমার সাথে করবা, হ্যাঁ, যাতে হচ্ছে আনসারটা ভুল না করি আর কি, ঠিকঠাক যাতে লিখি। ওকে, ইন্টু এটা হচ্ছে কি 2 স্কোয়ার, তাহলে 2 ইনভার্স 2 দিতে পারি আমরা, তাই না? মাইনাস হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 3 ইনভার্স 2 দিলাম। তাহলে ল্যামডা আসছে হচ্ছে মোটামুটি আমার, যদি মিটার এককে বলি 1.52। ও, এটাকে ইনভার্স করা লাগবে তোমার। খুব একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু দেখো, ক্যালকুলেটরে যেটা হিসাব করছি এটা কিন্তু আসছে 1 বাই ল্যামডার মান। বের করা কি লাগবে ল্যামডা,
সো অবশ্যই এটাকে আমরা এটাকে ইনভার্স না করেও করা যায়, এক কাজ করে আমরা 1/λ করা যায়। কারণ কি, এই যে বের করতে হবে না, এটা তো আলটিমেটলি বের করতে হবে hc/λ। তো ল্যামডা তো অলরেডি 1/λ আকারেই আছে। বললাম তো, আমি জাস্ট অ্যাপ্রোচ বলতেছি, যার যেটা সুবিধা। কেউ ল্যামডাই বের করো, ল্যামডা বের করে এখানে ল্যামডা বসো, কোনো সমস্যা নেই। আমার যেহেতু ক্যালকুলেটরে এখানে 1/λটাই আসতেছে, এই যে ভাগটা করছি বা গুণ টুন করছি, গুণ করার পর আমার এখানে 1/λ ভ্যালু আসতেছে এরকম, এই যে 1/λ আসতেছে আমার এরকম 1.527 ইন্টু 10⁶ মিটার ইনভার্স 1 আর কি। মানে আমি ল্যামডা বের করে নিয়ে 1/λ বের করছি। কারণ কি, hc/λ করার সময় তো আমার ঘুরে ফিরে সেই এই ভ্যালুটাই লাগবে। অর্থাৎ আমি এবার h বসাই 6.626 ইন্টু 34, এটার সাথে গুণ দিব 3 ইন্টু 10⁸ এটা, এবং তার সাথে আমরা ভাগ দিব এই যে একটু আগে যে আনসার পেয়েছি সেটা। বল একটু উত্তর কত আসছে তোমাদের সাথে মিলে নাকি? জুলে উত্তর কত আসে ভাই একটু বলো তো দেখি মিলে নাকি। অনেকে আনসার বলতেছো, আনসার কেউ কেউ বলছো সি, কেউ কেউ বলছো ডি। সি বেশি আসতেছে যদিও। লেটস সি। আমাকে ই এর ভ্যালুটা একটু কনফার্ম করো ভাইয়া, ই কত আসছে, তাইলে আমি পরের স্টেপে একটু যাইতে পারবো। ই এর ভ্যালুটা একটু জানাও, হ্যাঁ, তাহলে হচ্ছে যে পরের স্টেপে যাওয়া যাবে। ই এর ভ্যালু আরে সবাই উত্তর দিতেছে, আগে একটু ই এর ভ্যালুটা বলো, তাহলে আমরা বুঝতে পারবো যে কার কার কোন জায়গায় ভুল হইতেছে, তাহলে ওই জায়গাটা ধরতে সুবিধা হবে। 3.04, আচ্ছা 03, ঠিক আছে, হ্যাঁ এবার বলতেছে, ওকে ওকে, ইন্টু 10⁻19 জুল। ওকে, তাহলে এটা হচ্ছে 3.03 ধরলাম, ইন্টু 10⁻19 জুল। অবশ্যই অ্যান্সার জুলে আসবে। এখন এটাই বলতেছিলাম, এইটা তুমি কার জন্য বের করছো? এটা তুমি যে বের করছো জুল পার অ্যাটম, একটির জন্য। তোমাকে বলছে 1 গ্রাম, মানে জুল পার মোলে বের করতে হবে। অর্থাৎ এইটাই তোমার লাগবে জুল পার মোলে। তার মানে এই যে ভ্যালুটা আসছে এটাকে কি দিয়ে গুণ দিয়ে দিবা? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। তার মানে ফাইনাল কাজ হবে এইটা, এই যে 3.03 ইন্টু 10⁻19 যেটা পার অ্যাটমে আসছে সেটাকে গুণ দেবো অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23, এটা। হ্যাঁ, এবার বলো উত্তর কোনটা, এবার বলো আনসার কোনটা? সি, ঠিক আছে, এবার আনসার সি। ওকে, থ্যাংক ইউ। তাহলে উত্তর হচ্ছে সি। দেখছো, সিকিউরিটির একটা কথা আছে, সিকিউরিটির এমসিকিউ গুলো কিন্তু আবার আসে 6 নাম্বারের করে। ঠিক আছে, এই এমসিকিউ গুলো আবার আসে হচ্ছে 6 নাম্বারের। এই জন্যই মোটামুটি বলতে পারো বেশ ভালো একটু স্ট্যান্ডার্ড এমসিকিউ দিচ্ছে। মানে সিকিউরিটির কোশ্চেনটা অনেকটা বইটার রিটেন আর বইটার প্রিলির মাঝামাঝি। দেখো, বইটার প্রিলি হয় 1 নম্বরের এমসিকিউ, আর রিটেন হয় 10 মার্কসের, আর সিকিউরিটিটা হয় 6 মার্কসের। বাই দ্য ওয়ে, এই বছর থেকে কিন্তু সিকিউরিটির একসাথে পরীক্ষা হচ্ছে না, মানে তোমাদের আগের ব্যাচ থেকে চুয়েট কুয়েট রুয়েট এবারই কিন্তু আলাদা পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, ওকে, চলো সামনের দিকে যাই। আসো, ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ দ্য ফার্স্ট লাইন ইন দ্য লাইম্যান সিরিজ অফ দ্য হাইড্রোজেন স্পেকট্রাম। সহজ তো এটা। ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ দ্য ফার্স্ট লাইন, মানে এই যে প্রথম লাইনের কথা বলা হয়েছে কোন সিরিজের জন্য? লাইম্যান সিরিজের জন্য। সো লাইম্যান সিরিজের জন্য এনএল কত? এনএল হচ্ছে 1। আর প্রথম লাইনের কথা বলছে, তার মানে এনএইচ কত হবে? 1 তো আছেই, ফার্স্ট লাইনের জন্য 1 যোগ, তাই প্রথম লাইন 2। মানে লাইম্যান সিরিজ যদি 1 হয়, তাহলে লাইম্যান সিরিজের প্রথম লাইন হবে নিশ্চিত হয় পরেরটা 2। সো এটার জন্য ওয়েভলেংথ বের করতে বলছে। ওকে ফাইন, 1/λ = RH, এই যে 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার। সহজ প্রবলেমই আছে, ক্যালকুলেটর করে ফেলা যায় ভালো মতোই। সো আমরা 1 মাইনাস করলাম এটা, এটার সাথে আমরা গুণ দিব হচ্ছে অ্যাভোগাড্রো, না অ্যাভোগাড্রো না, রিডবার্গ ধ্রুবক। সো 109678 দিলাম। দেন এটা আনসার ইনভার্স করব অবশ্যই। আনসার চলে আসে হচ্ছে মোটামুটি 121.5 ন্যানোমিটারে। কোনটা আসে ন্যানোমিটারে? এটা তো বেশি সেন্টিমিটারে। আনসার হচ্ছে বি নাকি? ওকে, ন্যানোমিটারে। ওকে, আনসার হচ্ছে বি, ঠিকঠাক। ওকে, আসো, তারপর হচ্ছে কি রিডবার্গ সমীকরণটি লেখা। দেখো বইটা রিটেন আসছে 23-24 সালে আর 20-21 সালে, কত সহজ কোয়েশ্চেন। রিডবার্গ সমীকরণটি লিখো, হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের একটি বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে নির্ণয় করো যখন উচ্চ শক্তি স্তরে নির্গত। এটা কোনো কোয়েশ্চেন হলো বলো, যেখানে
প্রিলিতে আসছে এই লেভেলের কোশ্চেন, প্রিলি না সরি সিকে রুয়েটে আসছে 6 নম্বরের এই লেভেলের কোশ্চেন 23-24, কতগুলো কনসেপ্ট, অনেক কনসেপ্ট কিন্তু এখানে। প্রত্যেকটা ওয়ার্ড বুঝা, 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন মানে 1 মোল, ওইটা বুঝা, তাই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যে গুণ করতে হবে সেটা বুঝা, দৃশ্যমান বর্ণালী মানে বামার সিরিজ হবে সেটা বুঝা, ন্যূনতম শক্তি মানে এই মিনিমামের কনসেপ্ট 3 থেকে 2, অনেক কিছু। সেই তুলনায় রিটার্ন প্রবলেম কিন্তু আবার ইজি। হ্যাঁ, তো সবসময় যে সব কোয়েশ্চেন কঠিন আসে এরকম না। তাহলে রিডবার সমীকরণ কি, এই যে 1/λ কি সেটা, আচ্ছা 1/λ সমান হচ্ছে এই যে RH 1 এটা দিয়ে তো ম্যাথ করতেছি, NL স্কয়ার মাইনাস 1/NH স্কয়ার। হ্যাঁ, চাইলে জেড স্কয়ারও লেখা যায়, হাইড্রোজেন হলে তো জেড এর ভ্যালু 1ই, আলটিমেটলি না লিখলেও হবে, কারণ হাইড্রোজেন পরমাণুর জন্য তুমি লিখতেছো বামার সিরিজ। ওকে, বামার সিরিজ তাহলে বুঝে যাচ্ছে এটা কত হবে, এটা হবে হচ্ছে RH 1/2 স্কয়ার, এই যে বামার সিরিজ যেহেতু তাই এটা 2, আর 4 তো ডিরেক্টলি দেওয়া আছে 1/4 স্কয়ার ইন্টু জেড স্কয়ার মানে তো 1 স্কয়ারই, কোনো সন্দেহ নেই। আনসার বের করতে হবে ন্যানোমিটারে। ওকে, আমরা হচ্ছে বসাই 1.09 ইন্টু 10⁻7 মিটারে যদি ম্যাথ করি, ইন্টু এটা কত, এটা হচ্ছে 4×4 = 16, তো 4 ইনভার্স 1 আর কি, 4 ইনভার্স 1 মাইনাস, না প্রথমটা হচ্ছে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 মাইনাস 4 ইনভার্স 1, 4 ইনভার্স 1 ঠিকই আছে। 4 ইনভার্স 1 থেকে 16 ইনভার্স 1 বিয়োগ দিব, একেবারে করে নিচ্ছি আর কি স্কোয়ারের কাজটা। ওকে, তারপর আনসার যেটা আসছে সেটাকে করে দিব হচ্ছে ইনভার্স। উত্তর আমার মোটামুটি চলে আসে মিটারে, এইটা এই যে 4.892 ইন্টু 10⁻7 মিটার। ন্যানোমিটারে নিতে হলে 4.892 ইন্টু 10⁻7 ইন্টু 10⁹ এটা দিয়ে গুণ দিতে হবে, তাই না? ন্যানোমিটারে নিতে হলে দিলাম গুণ, চলে আসে মোটামুটি 489.296 ন্যানোমিটার। ন্যানোমিটারের আনসার চাইছে তো বের করলাম আর কি, ঠিক আছে, সহজ কোয়েশ্চেন আসছে। এটা মনে রাখবা, যেসব টিপিক্যাল টপিক আছে না, বর্ণালী থেকে তুমি মানে বোর্ডে আসুক, অ্যাডমিশনে আসুক, যে কোনো জায়গায় আসুক, এই জায়গা থেকে ম্যাথ আসলে আসলে ভুল করা উচিত না। এটা তো নাম্বার মোটামুটি শিওর ধরাই দিচ্ছে। এইটা কিছু প্রবলেম আমাদের জন্য থাকুক নাকি বলবো, এটা এই যে 4NL, হ্যাঁ কি কি বসাবো, এটা সহজ, এই যে এন থেকে এল, এন থেকে এল কিসের থেকে কি আসছে, 4 থেকে 2 এ, তাই না? এই যে KLMN 4 থেকে 2, তাহলে বর্ণালী রেখার সংখ্যা, তাহলে সংখ্যা কেমনে বের করি, সংখ্যা সূত্রটা ঠিক আছে, আরেকবার প্র্যাকটিস হয়ে যাক। এই যে সূত্রটা ছিল এরকম, সূত্রটা ছিল এরকম, 4 থেকে 2 বাদ দিলাম, বড়টা থেকে ছোটটা, এরপর বড়টা থেকে ছোটটা বাদ, সাথে আবার 1 যোগ, এই যে এটা ছিল সূত্রটা, বড়টা থেকে ছোটটা বাদ, আবার বড় থেকে ছোট বাদ, সাথে 1 যোগ, এরপর 2 দিয়ে ভাগ। তাহলে 4 থেকে 2 গেলে থাকে 2, 4 থেকে 2 সাথে 1 যোগ করলে এটা থাকে হচ্ছে 3, আবার হচ্ছে 2 দিয়ে ভাগ, তো 2 2 কাটাকাটি থাকে হচ্ছে কত, 3। তার মানে 3টা রেখা পাওয়া যাবে। ওকে, সহজই ছিল, সহজই ছিল। এই যে ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিন, তার মানে দেখো এখানে কি দেওয়া আছে, ইলেকট্রন এন থেকে আসছে এল এ, বাট ল্যামডা ম্যাক্স বা ল্যামডা মিন যখন চায়, কার চায়, কোন একটা সিরিজের চায়। সো সিরিজ মানে কি, যে দেখো ইলেকট্রন আসছে এন থেকে এল এ, মানে কই আসছে, আবারও দেখো 4 থেকে 2 এ, আর সিরিজের নাম কিসের উপর হয়, যেটা আসছে সেটার উপর হয়, এই যে 2 এর উপরেই তো হবে সিরিজের নাম, তাই না? তার মানে অবশ্যই কি, এটা হচ্ছে আমাদের বামার সিরিজ, এটা হচ্ছে আমাদের এই যে বামার সিরিজ, বামার সিরিজ হবে। তার মানে এখানে যাই করবা সব বামার সিরিজ ধরে কাজ করতে হবে। তাহলে আসো ভাইয়া দেখি, এই যে বামার সিরিজ জন্য আমরা আজকেই করে আসছি কিন্তু, ই মিন কখন হবে, যখন হবে ল্যামডা ম্যাক্স, তাই না? ওই যে মনে আছে, এই যে E = hc/λ, তার মানে কি ই এর সাথে ল্যামডা সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই ই যদি মিন হয় ল্যামডা হবে ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে 1/λ ম্যাক্স কি হবে, 1/λ ম্যাক্স কি হবে, হবে হচ্ছে RH 1/2 স্কয়ার, তো থাকবে এটা, কারণ এটা বামার সিরিজ, এটা চেঞ্জ করার কিছু নাই। সাতেরটা চেঞ্জ করার আছে, সাতেরটা কি হতে পারে, এই যে দেখো আমি কিভাবে চিন্তা করি, এটা ম্যাক্স, তার মানে এটা মিন, আর শক্তি মিনিমাম কখন, যখন আগেরটা থেকে আসবে, সহজ তো, 2 যদি হয় তার মানে 3 থেকে আসবে এইটা। আর ঠিক একইভাবে পাশের ম্যাথটা কি হবে, দুইটাই করতেছি আর কি আমরা, ল্যামডা ম্যাক্স ল্যামডা মিন, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সো এবার আমার কনসেপ্ট কি, এবার আমার লাগবে হচ্ছে এখানে, এবার আমার লাগবে হচ্ছে এই যে ই ম্যাক্স কখন হবে, যখন হচ্ছে ল্যামডা মিন হবে, আর ল্যামডা মিন কখন হবে, যখন হচ্ছে এই যে খেয়াল করো, এটা 3 না হয়ে এটা হবে কত, এই যে এটা হবে ইনফিনিটি স্কয়ার, ইনফিনিটি স্কয়ার। ওকে, বাকিটা তো পারবাই, তাই না? ল্যামডা ম্যাক্স ঢাকা ভার্সিটিতে আসলে বেশি কিছু করা লাগে না,
আর এইচ যেহেতু ল্যামডা ম্যাক্স বের করতেছি না, হ্যাঁ, তো উল্টে গেছে না, তাই আর এইচ উপরে ছিল, আর এইচ এখন চলে আসবে নিচে। ঠিক আছে না, হিসাবটা একটু দেখো। আর এটা হচ্ছে 2 দুগুণে 4, 4 নং 36, তো 36 নিচে ছিল, তার মানে 36 এবার চলে যাবে উপরে। আর 9 থেকে 4 গেলে থাকে 5, তার মানে 5 চলে আসবে নিচে। দেখো না ঠিকঠাক লিখছি না? একটু দেখো, মিলাই নি একটু। 1/λmax, তো সো λmax লাগবে, আর এইচ নিচে চলে আসছে, 36 উপরে চলে গেছে, আর বিয়োগফল 5 নিচে চলে আসছে। ঠিক আছে মনে হয়, ঠিক লিখছি মনে হয়। ওকে, তারপর তারপর হচ্ছে ল্যামডা মিন কেমনে করা যায়? এই যে এটা উল্টায় যাবে, 1/λmin সমান 2 দুগুণে 4, তাহলে 4 চলে যাবে উপরে, আর আর এইচ চলে আসবে হচ্ছে নিচে। ওকে, ঠিকঠাক। তোমরা ওই যে বাকিটা চাইলে আর এইচ এর মান বসায় ইউনিটেও বের করতে পারো, বাট আমি আর এইচ কে আর এইচ এর মতোই রাখছি, সমস্যা নেই। ঠিক আছে, 4 থেকে 2 আসার কথা বলছে তো কি হয়েছে? এইটাই কোশ্চেনের ট্রিক। ওমা, এটা কোনো কথা যে 4 থেকে 2 আসার কথা বলছে কেন? এইটাই তো কোশ্চেনের ট্রিক, যে তুমি কি ম্যাথ করার সময় 4 দিয়ে করো নাকি 2 দিয়ে করো। ইলেকট্রন 2 আসছে মানে তোমার বেজ লাইন হচ্ছে 2, মানে ওইটাই হচ্ছে তোমার সিরিজ। মানে কোয়েশ্চেন দিছেই যে কনসেপ্ট যাচাইয়ের জন্য, তুমি যদি ওইটা বলে এটা কেন দিছেন, এটা কোনো কথা? দিছেই তো এই কনসেপ্ট যাচাইয়ের জন্য যে তুমি কি ম্যাথ করার সময় এখানে 4 স্কয়ার বসাও নাকি, সেটা দেখার জন্য। ঠিক আছে, এটা ওকে। আচ্ছা, কুইজ আছে একটা, আমরা এটা করে ফেলি। প্যাস্টেন সিরিজের জন্য হাইড্রোজেন পরমাণু বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই যে কেমনে চিন্তা করে জানি, এই যে ল্যামডা ম্যাক্স, আর ল্যামডা ম্যাক্স কখন হয়? যখন ই মিনিমাম হয়। আর ই মিনিমাম, তার মানে এটা কোন সিরিজ? দেখো এনএল কত হবে? লাইমেন বামার প্যাস্টেন, সো প্যাস্টেনের জন্য এটা হবে 3। আর দেখো এই যে এনএইচ, শক্তি কি হওয়া লাগবে? মিনিমাম শক্তির পার্থক্য কম হওয়া লাগবে। কখন হবে? যখন এই যে জাস্ট উপরেরটা থেকে আসবে 4 আর 3। তার মানে এটা কিছুই না, এটা হচ্ছে জাস্ট এই যে 1/λ ম্যাক্স ম্যাক্স সমান কি হবে? রিডব্যাক ধ্রুবক এই যে আর এইচ 1/3 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার। সহজ, এটা সিম্পল। ল্যামডা ম্যাক্স চাইছে দেখলাম, দীর্ঘতম চাইছে, শক্তি বুঝলাম মিনিমাম, প্যাস্টেন সিরিজ বলছে তাই এটা 3, আর মিনিমাম শক্তি দেখে জাস্ট আগেরটাই হবে 4 আর 3, ব্যাস, বাকিটা একটু আগে যা করছি তাই। সহজ প্রবলেম। সি বলতেছো আনসার? ঠিক আছে, তাহলে বিশ্বাস করলাম এটাই হোপফুলি আনসার হবে, সি হবে। চেষ্টা করবে এগুলো না লিখে ক্যালকুলেটারে করে ফেলার, যদি প্রিলিতে আসে। বাই দ্য ওয়ে, প্রিলিতে, বুয়েট প্রিলিতে একটা এমসিকিউর জন্য, বুয়েট প্রিলি একটা এমসিকিউর জন্য মাত্র পাওয়া যায় হচ্ছে 36 সেকেন্ড। একটা এমসিকিউর জন্য মাত্র পাওয়া যায় 36 সেকেন্ড। ওকে, আচ্ছা, অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, এগুলা থেকে কোয়েশ্চেন আসে এবং সহজই। ঠিক আছে, এই যে দেখো টিক মার্ক, আমরা কিন্তু আলাদা একটা পেজ নিয়ে এই ভাইয়ার সবকিছু হাতে লিখে পড়াইছি। তো আবারও বলতেছি যে এটা কেন রাখা, এই কারণে রাখা যে তোমরা যখন একটু নিজেদের মতো পড়বা বা রিভিউ করবা, তখন যাতে আবার থিওরির জন্য এফআরসি এর স্লাইড না খুঁজতে হয়। সো এই জন্য একটু এগুলো রাখা। এবং ওই যে বললাম তো যে দেখবা যে টিক মার্ক মানে ওগুলো আমরা রিভিশন ক্লাসেও দেখছি। হ্যাঁ, আজকে পড়বো না যে তা না, আজকে পড়বো এই যে এই জায়গাটা দেখো, এটা দেখাই। দেখো বইটা কোয়েশ্চেন আসছে তাই না? হ্যাঁ, বইটাই আসছে 14-15 সালে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n=3 হলে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? তো n=3 এর জন্য মানে এই যে এই চার্টেরই একটা এক্সটেনশন মনে করো। আমরা n=4 একটাই করি, বড়টা করলে বাকিগুলোতে এমনি কভার হয়ে যাবে। এটা যদি 4 হয়, এটা কি হবে? 0 1 2 3। তার মানে 0 মানে কি? 4s, p মানে কি? 4p, 2 মানে 4d, তারপর 3 মানে 4f গেল। তাহলে এগুলোকে আমরা কি বলি? উপশক্তি স্তর বা উপস্তর। উপস্তর কয়টা? 4টা। এবার আসি ম্যাগনেটিক। ম্যাগনেটিক কি হবে? এটা হবে 0, এটা হবে -1 0 +1, এটা হবে -2 -1 0 +1 +2, আর লাস্টেটা কি হবে? -3 -2 -1 0 +1 +2। তাহলে এখানে কয়টা হইলো? একটা, তারপরে কয়টা? 3টা, তারপরে কয়টা? 5টা, তারপরে কয়টা? 7টা। ইলেকট্রন থাকে 2টা 2টা করে, তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। তার মানে সব মিলে ইলেকট্রন কয়টা হলো? হইলো 32টা। ঠিক আছে, দেখো এটাই জানতে চাইছে n=3 এর জন্য। আমরা একেবারে n=4 এরটাই করে ফেললাম, বড়টাই করে ফেললাম। ঠিক আছে, +3 দেই নেই। আচ্ছা, এখানে এসে মনে হয় জায়গা শেষ হয়ে গেছে, এই জন্য আর +3 দেই নেই। +3, ওকে, একবারই শেষ করে দিব তৌফিকা। ওকে, তাহলে এটা গেল। এবার আসে এই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করে ফেলি। মনে করে দেখো গতদিন আমরা পড়াইছিলাম নাকি, ওই যে ছবি টবি দেখাইছিলাম, এক্সপ্লোর করছিলাম নাকি পরে? ওই যে অরবিটালের ছবি যে দেখা যায়, নিচের কোন অরবিটালে নোড থাকে না, নোডের সূত্র কি মনে আছে? নোড বের করার সূত্র হচ্ছে এই যে n-1। এটা বলতে বলতে আসলে আমাদের পরে কোশ্চেনটাই হয়ে গেছে। ns অরবিটালে কত সংখ্যক নোড থাকে? ওই যে নোড থাকে হচ্ছে একটা কম। এই যে কতদিনের পড়া, ধরো এটা হচ্ছে 1s,
তার মানে কি বাইরেটা হবে 2s, তার মানে এই যে এদের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এদের মাঝখানে যে একটা কালার দিয়ে দিই, এই যে এদের মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটা, এই যে এইটা হচ্ছে আমাদের নোড, এটা হচ্ছে নোড। তো 2s এর জন্য নোড কয়টা? একটা, তার মানে কোনটা নোড থাকে না? 1s। 1s তো নিজেই অরবিটাল, ওর আবার কিসের নোড, তাই না? ওকে, আচ্ছা 3s অরবিটালের নোড সংখ্যা কয়টা? দুইটি। প্র্যাকটিস আর কি, সুন্দর সুন্দর কোয়েশ্চেন। 1s n-1 দুইটি। কোনটা সমস্যা এই পেজে? যে কোনটা সমস্যা? আশা করি না, এগুলো কিন্তু ভাইয়া দেখাইছি, অনেক সুন্দর করে দেখাইছিলাম। আচ্ছা এবার দেখো px অরবিটালের নোডাল প্লেন কোনটা? ওই যে অল্টারনেট, px হইলে প্লেন yz, py হইলে প্লেন হচ্ছে zx, pz হইলে প্লেন হচ্ছে xy। তো এখানে কোনটা? px এর জন্য নোডাল প্লেন এই যে yz। ডি অরবিটাল এর আকৃতি কিরূপ? এর আকৃতি হচ্ছে 2 লোব বিশিষ্ট ডাবল ডাম্বেল। না, লোব তো দুইটা না, কেমন থাকে জানি, এই যে থাকে হচ্ছে এরকম, এই যে ধরো এইটা একটা থাকে, আবার এই যে থাকে হচ্ছে এইটা। সো লোব কয়টা? 4টা, 1 2 3 4। আর ডাম্বেল বললে ডাবল, সো আনসার বি হওয়া উচিত। 4 লোব বিশিষ্ট ডাবল ডাম্বেল, 4 লোব বিশিষ্ট ডাবল ডাম্বেল। আবার বলতেছি, তোমরা যদি প্রত্যেক উইকে রবি সোমবারের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো, দেখবা যে মানে শনিবারের যে ক্লাসটা প্রি অ্যাডমিশন, এটা একদম বাটার স্মুথ লাগবে, মানে মাখনের মতো লাগবে একদম, কারণ ম্যাক্সিমাম কনসেপ্ট দেখবা যে ভাই ওইখানেই পড়ায় ফেলছি। ঠিক আছে, ওকে। তারপর কি আছে? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটালের লোব সমূহ কিভাবে অবস্থান করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখো, এরা কিন্তু এই যে ধরো এটা নিলাম এক্স, এটা নিলাম ওয়াই, দুইটা নিলাম, ঠিক আছে। এই যে এটা কি? এটা নিলাম হচ্ছে এক্স, এটা নিলাম হচ্ছে ওয়াই। সো এক্স এরটা থাকে হচ্ছে এই যে এক্স বরাবর এরকম, কেমন জানি হয়েছে এটা, এক্স এরটা থাকে হচ্ছে এই যে এরকম এক্স বরাবর, আর ওয়াই এরটা থাকে হচ্ছে এরকম ওয়াই বরাবর। সেটা কি থাকে? এক্স ও ওয়াই অক্ষ বরাবর, অক্ষ বরাবর। আর এক্স ও ওয়াই অক্ষের মাঝখানে থাকে হচ্ছে যেটা ডি এক্স ওয়াই, তারা থাকে হচ্ছে এই যে ওদের মাঝখানে, তারা থাকতো এই যে এই স্পেসটা, এই যে এইখানে থাকতো আর এইখানে থাকতো। বাট আমাদেরটা কেমন আছে? পুরা আমাদেরটা আছে হচ্ছে পুরা অক্ষ বরাবর, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে নিচের কোন সেটটি সঠিক নয়? ওই যে টিপিক্যাল কোশ্চেন, বোর্ডেও আসে, দেখো বুয়েট প্রিলিতে আসছে, সিকেরও এটা 21-22 সালে আসছে, মানে 6 নম্বরের কোশ্চেন হচ্ছে এইটা। চিন্তা করো, এর থেকে সহজভাবে আর নাম্বার কেমনে তোলা যায় বলো? একটা 6 নম্বরের আনসার কোশ্চেন, এটা আনসার দিতে এটা কতক্ষণ লাগবে? সবগুলো অপশন পড়ে ধরো, অনেক বেশি ধরলেও 1 মিনিট, আর কমের মধ্যে তো 30 সেকেন্ড উত্তর করা যায়। আচ্ছা, সো কোনটা সঠিক নয় বলছে? এন 1 হইলে এল 0 হইতেই পারে, এম 0 হইতেই পারে, এন 3 হইলে এল 2 হইতে পারে, এম -2 হইতেই পারে, সমস্যা নেই। এটা 4 হইলে এটা 2 হইতেই পারে, এটা -1 হইতেই পারে। এটা 2 হইলে এটা 1, এটাও 1 হইতেই পারে। এই যে ডি হচ্ছে উত্তর। এইটা 3, এটা 0 বুঝলাম, তো এম তো 0 না হবে, এম 1 কোত্থেকে হবে, তাই না? বলছে কোনটি সঠিক নয়, ডি আনসার। ওকে, তারপর ক্লোরিনের 14তম ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটা? আসো 14তম ইলেকট্রন বের করি। সেটা কিভাবে? এই যে ক্লোরিন পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে কি 1s2 2s2 2p6 কয়টা হইলো? 10টা। তার মানে হচ্ছে এই যে 3s2, বুঝাই যাচ্ছে দেখো ভাইয়া, প্রথম দুইটা, তারপর চতুর্থ পর্যন্ত, তারপর 10তম ইলেকট্রন পর্যন্ত। 10তম বলতে তো কিছু হয় না, দশম আর কি, দশম ইলেকট্রন। তারপর 11 আর 12 নাম্বার ইলেকট্রন শেষ। এবার দেখো, তার মানে 3p কত হওয়া লাগে? 10 11 12, 12 5 17, তার মানে অবশ্যই হচ্ছে 14 নাম্বার ইলেকট্রন এখানেই কোথাও আছে। আসো তাহলে দেখি কই আছে, এখানে খুঁজি। ওকে, এই যে মনে করো এটা হচ্ছে আমাদের 3p, এটা হচ্ছে 3p, এই যে 3p এর এই যে 3টা ভাগ। আচ্ছা, সো এখানে আমাদের কি পর্যন্ত শেষ? এখানে শেষ হচ্ছে এই যে 12 নাম্বার ইলেকট্রন পর্যন্ত এখানে শেষ। তার মানে এইটা হচ্ছে 13, এই যে 14 নাম্বার, তো এটাকে একটু অন্য কালার দিয়ে লিখি। এই যে এইটা হচ্ছে আমাদের 14, মোটা করে লিখি একটু। এই যে 12 পর্যন্ত তো এখানেই শেষ, 12 পর্যন্ত তো 3s এ শেষ, 13 14, তারপর 15, তারপর 16 17। তার মানে এই যে যেটা গাঢ় করে লিখছি, এটা হচ্ছে আমাদের কোন ইলেকট্রন? 14 নাম্বার, 14 নাম্বার ইলেকট্রন। আসো তাহলে এন কত? 3p তে আছে না, তাহলে এন হবে 3। এল কত? পি এর জন্য এল এর ভ্যালু কত? 1। আচ্ছা, এই যে এবার আসো এম কত বসাবা আর এস কত বসাবা। এই যে এখানে তো একটু ঝামেলা হয়, তাই না? আসো একটু অপশন গুলা দেখি। 3 2, এটা আগেই বাদ। 3 0, এটাও বাদ। তার মানে বি আর ডি এর মধ্যে একটা উত্তর হইতে পারে। এবার তুমি দেখো ভাইয়া কোনটা বেশি গ্রহণযোগ্য, তুমি একটু চিন্তা করে দেখো কোনটা বেশি গ্রহণযোগ্য। খেয়াল করো, এখানে বলছি তো, কেউ কেউ এম এর ভ্যালু -1 বলে, কেউ কেউ এটাকে 0 বলে, সেই ব্যাপারে ডিবেট হইতে পারে। কিন্তু দেখো এস এর ভ্যালু -1/2 আর এস এর ভ্যালু এটাকে +1/2 দেওয়া,
বেশি গ্রহণযোগ্য কিন্তু আসলে ডি হওয়া উচিত। কারণ কি, যে ধরো এটা উপরের দিকে আছে না, সো উপরের দিকেরটাকে যদি আমি প্লাস হাফ ধরি এম, তাহলে এটাকে ধরা যায় হচ্ছে এই যে 0, কোনটার সাথে মিলে, ডি এর সাথে মিলে। সো ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। গত ক্লাসে বলছিলাম যে এম এর ভ্যালুটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে। অ্যাডমিশনে কোয়েশ্চেন করে একরকম, বোর্ডের কোয়েশ্চেনে এম এর ভ্যালু দেয় আরেক রকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেয়। তখন উপায় হচ্ছে না ঠিক আছে এস এর ভিত্তিতে ডিসিশন নেওয়া যায় নাকি সেটা দেখা। ওকে, এ কেন হলো না? এ কেন হবে ভাইয়া? এ হওয়ার জন্য তো 3D হওয়া লাগে, এ তো এখানে ফেল করছে। এই যে এল এর ভ্যালু 2 মানে কি, এটা হওয়া লাগতো 3D। 3D তে আছে নাকি 3P তে আছে? ঠিক আছে, ওকে ওকে। নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটের শক্তি সবচেয়ে বেশি? এনআরএল যোগ করে দিবা, কুয়েটা 17-18 সালে আসছে, চমৎকার কোয়েশ্চেন। 4 আর 0 যোগ করলে 4, এই যে কেমনে বের করে, এনআরএল যোগফল যত বেশি শক্তি তত বেশি। 4 এ 0 4, 3 এ 0 3, 3 2 5, আর কোনটা 5 হয় না, ই হবে आंसर। এই যে দেখো 4 এ 0 4, 3 1 4, সবচেয়ে বড় কোনটা আসছে, 3 2 5, ই। ঠিক আছে, 3 2 5, দেখবো তোমার কনফিডেন্স বাড়বে যে কিভাবে হচ্ছে এগুলা দ্রুত উত্তর করা যায়। সো এখানেও একটা কুইজ আসতেছে, দেখি এটার আনসার একটু দেওয়া যায় নাকি। S0 একটু অন্যরকম কোয়েশ্চেন। S0 প্লাস 1 মাইনাস 1 মাইনাস হাফ হলে, প্লাস হাফ মাইনাস হাফ হলে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এই যে একটা জিনিস বলি, দেখো আমরা শিখছিলাম এই যে এইটা একটা অরবিটাল, একটা ঘর, এইটাতে কেন দুইটা ইলেকট্রনই থাকতে পারে? কারণ একটার স্পিন হচ্ছে প্লাস হাফ, একটার স্পিন হচ্ছে মাইনাস হাফ। এবার মনে করো কোন একটা অরবিটাল, এরকম বললাম আজব কোন একটা দুনিয়ার কোন একটা অরবিটাল যেটাতে 3টা ইলেকট্রন আছে, ধরো 3টা, এক, কোন অ্যারো না দেই, ডট দেই, 1 2 3, এরকম 3টা ইলেকট্রন আছে এবং 3টার 3 রকম স্পিন, একটার 0, একটার প্লাস হাফ, একটার মাইনাস হাফ। এবার বলতে হবে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সঠিক উত্তর কিন্তু অনেক কম আসছে। চমৎকার একটা কোয়েশ্চেন, কিন্তু একটু মানে মেন্টালি একটু প্রেসার দেওয়ার মতো, নিজেকে একটু পুশ করার মতো। ফাহিম একেবারেই শেষ হয়ে যাবে আমাদের, আর বেশি নাই। হ্যাঁ, আর বেশি নাই আমাদের। আমি জানি আজান দিচ্ছে, মোটামুটি হয়তো আর 10-15 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। ওকে, তাহলে ভাইয়া এটার আনসার হবে হচ্ছে 3n²। কারণ কি একটু দেখো, 2n² তো কখন হয়, যখন স্পিন দুইটা থাকে। এবং আমি বলছিলাম খেয়াল আছে অরবিটাল সংখ্যা আমরা কেমনে বের করি, এই যে এন যদি হয় অরবিট সংখ্যা, আমরা বলছিলাম অরবিটাল কেমনে বের করি, মনে আছে বোর্ডের কিছু এমসিকিউ করছিলাম ওই স্ট্যান্ডার্ড। অরবিটালের সূত্র হচ্ছে n²। আর ইলেকট্রন বের করি এইভাবে, ইলেকট্রন বের করার সূত্র হচ্ছে এরকম 2n²। এবং বলছিলাম এই 2টা কোত্থেকে আসছে, এই 2টা আসছে কারণ ইলেকট্রন থাকে দুইটা করে, কারণ স্পিন দুইটা। এখন যদি আজব একটা দুনিয়া ইলেকট্রন থাকে হচ্ছে এরকম 3টা করে ইলেকট্রন থাকে একটার মধ্যে, সো অরবিটাল তো সেমই আছে n², কিন্তু স্পিন আছে 3 রকমের। বললাম তো এটা একটা কাল্পনিক সিচুয়েশন, যেটা 3 টাইপের ইলেকট্রন, সো তখন এটা হয়ে যাবে 3n²। যদি 4টা স্পিন থাকতো তাহলে 4n², 5টা স্পিন থাকলে 5n²। ওকে, ঠিক আছে, একটু আর কি হাইপোথেটিক্যাল কোশ্চেন। ওকে, ইলেকট্রন বিন্যাসের নীতি, আসো একটু প্র্যাকটিস হয়ে যাক। বলো নিচের কোন অরবিটালের ইলেকট্রন বিন্যাসটি গ্রহণযোগ্য, মানে কোনটা সঠিক আর কি, কোনটা কোনো ভুল নাই। 1 নম্বরে ঝামেলা কই করছে দেখছো, একটা বসেছে ঠিক আছে, কিন্তু এইটা কি ব্যবহার, এই একটা নিচে, এইটা একটা উপরে, এটা একটা নিচে, এটা কিছু হইলো? এ বাদ। সি, সিতেও এই একই ব্যবহার, এটা নিচে দিয়ে এটা দিচ্ছে উপরে, এগুলা কোনো কাজ, বাদ। তারপর বি, বি ঠিকঠাক লাগতেছে, দেখো সুন্দর সুন্দর জোড়ায় জোড়ায় প্রথম দুটো আছে, বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল একই দিকে, সো বি আনসার। আর ডি, ডিও তো অ্যাবনর্মাল, এই যে নিচে উপরে নিচে, সো ডিও উত্তর হবে না, সঠিক উত্তর হচ্ছে বি। ওকে, তারপর নিচের কোন ধাতব মৌল তার 4s1 ইলেকট্রন ব্যবহার করে যৌগ গঠন করে? এই যে এইখানেই এটা অনেকটা বলা যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম বা পর্যায় সারণীর ব্যাপারে একটু ভালো আইডিয়া থাকা লাগবে। সেটা কেন দেখো, প্রথম কথা ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম উত্তর হবে না, কারণ কি ভাইয়া এরা তো গ্রুপ 2 এর, মানে এদের ইলেকট্রন থাকে s2, এদের ইলেকট্রন থাকে হচ্ছে এরকম s2। আর দেখো ধরো আমাদের লিথিয়াম থাকে হচ্ছে এরকম, লিথিয়াম কত 3, তারপর ধরো এই যে সোডিয়াম 11, তারপর হচ্ছে পটাশিয়াম কত 19। এদেরটা কেমন থাকে, আমি জাস্ট লাস্ট শেলেরটা লিখতেছি, লাস্ট শেলের ইলেকট্রন বিন্যাস। ধরো হাইড্রোজেন সহই লিখি, হাইড্রোজেন 1, হাইড্রোজেনের কি থাকে 1s1, সবাই 1 নম্বর গ্রুপে না। লিথিয়ামের লাস্ট শেল থাকে 2s1, সোডিয়ামের শেষ শেল থাকে 3s1, পটাশিয়ামের লাস্ট শেল থাকে 4s1। তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে এখানে কি পটাশিয়াম। জাস্ট বললাম তো এখানে পুরো ইলেকট্রন বিন্যাস করারও দরকার নাই, এটা বুঝলেই হবে। আচ্ছা 1 আছে তো, এটা তো ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম হবে না, আর সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে
সোডিয়াম 3 নম্বরে, তাই 3s1, তারপরে পটাশিয়াম, তাই পটাশিয়াম হচ্ছে 4s1। ঠিক আছে না কনসেপ্টটা? সুন্দর কনসেপ্ট। যেমন তারপরে দেখো সিগারেটের 2324 সালে একটা কোয়েশ্চেন দেখে মনে হবে আরে সিজিএম এর ইলেকট্রন মিনার দিচ্ছে, কি না কি কঠিন কোয়েশ্চেন, অনেক কঠিন কোয়েশ্চেন মনে হবে, কিন্তু দেখো মনে হবে যে না সিজিএম এর পারমাণবিক সংখ্যা জানা লাগবে, বসে বসে ইলেকট্রন বিন্যাস করা লাগবে। কিন্তু যে বুদ্ধিমান দেখি কেউ বলতে পারো না কি এটা উত্তর দেখেই? হ্যাঁ বলছো কয়েকজন, কাসফা বলছো, আব্দুর রহমান বলছো, তুবা বলছো, সাদমান, শামসুল, ভেরি গুড, আনাস, সাদমান, রাফি, দীপ, ঋতু, আব্দুর, তৌফিকা, সাকিব। আচ্ছা ভেরি গুড, অনেকেই বলতে পারছো। দেখো এইটাও আগেরটার মতোই, আগের কোয়েশ্চেন করার পর তো এটা আরো দেখে বলে দেওয়া যে আনসার এইটা হবে। কারণ কি বাকি কোনোটাতেই না S1 নাই। এখন তোমার মনে হতে পারে S1 কেন থাকা লাগবে? এই যে ভাই গ্রুপ 1 এ আছে যেটা জানলেই হয়, হালিনা, এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো আমরা তো একটু পর্যন্ত দেখছি 4s1, তার মানে এটা কি 5s1, এটা কি 6s1। এই যে 6s1 আছে, ইলেকট্রন বিন্যাস করারও দরকার নেই, জাস্ট এটা দেখে উত্তর দেওয়া সম্ভব। ঠিক আছে, হ্যাঁ লাস্ট শেল দেখেই আনসার দিলে হয়ে যায়। ওকে, এই স্লাইডটা চমৎকার একটা স্লাইড, এখানে একদম ইলেকট্রন বিন্যাসের ফুল কনসেপ্ট যাচাই করা যায়। দেখো প্রত্যেকটাতেই না কোনো অপশন আছে যেটা কোনো না কোনো ইলেকট্রন বিন্যাস হয়তো মানে নাই, মানে কোনো না কোনো রুল ভঙ্গ করছে, কিন্তু কোয়েশ্চেন দেখতে হবে যে কোনটা কোন নীতি অমান্য করছে। আলাদা দেওয়া আছে, একটা হুন্ডের নীতি অমান্য করছে, একটা পলির বর্জন নীতি অমান্য করছে, একটা আহ্বান নীতি অমান্য করছে। একটার উত্তর আরেকটা দিলে হবে না, মানে ভুল উত্তর একাধিক পাবা, কিন্তু কোন নীতির কারণে ভুল সেটা। যেমন হুন্ডের নীতি কি ছিল? ইলেকট্রন একটা একটা করে ঢুকবে আর স্পিন একমুখী হবে। আসো, প্রথমটা তো কোনো ভুলই নেই, বাদ। দ্বিতীয়টাও ঠিক আছে, বাদ। 3 নম্বরে দেখো ইলেকট্রন একটা একটা করে ঢোকার কথা না, তো অবশ্যই এটা কি হুন্ডের নীতি অমান্য করছে, ভুল। কিন্তু 4 নাম্বারটাও, কিন্তু 4 নাম্বারটা হুন্ডের নীতি অমান্য করে নাই, বুঝেছো? 4 নাম্বারটা হুন্ডের নীতি অমান্য করে নাই। আসো বাকি অপশন দেখি, এই সবগুলো অপশনই কোথাও না কোথাও আছে, বুঝে যাবো আমরা। পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি কি জানি ছিল? 4টা কোয়ান্টাম সংখ্যা এক হওয়া যাবে না, তাই না? কিন্তু বি এর দিকে যদি তাকাও, এখানে দুইটাই উপরের দিকে এরো, তার মানে কি দুইটারই স্পিন নাম্বার কি প্লাস হাফ হয়ে গেছে না? আর বাকি সবকিছু তো এমনিই সমান হবে, দুইটার এক ঘরে থাকলে তো এমনিই সমান হবে। সাপোজ কথা কথা এটা 3p, হ্যাঁ 3p ধরবো না, এটা ধরো 2p ধরলাম, ধরো এটা 2p, তাহলে এটা কি হবে? n এর ভ্যালু 2 হবে, l এর ভ্যালু কি হবে 1 হবে, m এর ভ্যালু তো সেম হবে কারণ একই ঘরে আছে, ধরলাম 0। আর এসও কি হয়ে গেছে, এখন দুইটারই কি হয়ে গেছে এক স্পিন, তাই দুইটারই এসও হয়ে গেছে প্লাস হাফ। সো এটা অমান্য করছে পলির বর্জন নীতি। তারপর নিচে কোনটি আহ্বা অমান্য করছে, এটা ঠিক আছে। এই না, এটাও তো ভুল, এই যে এটাও ভুল, কিন্তু উত্তর এটা আমি কেন নিব না? কারণ এটা আহ্বা অমান্য করেন। এটা কি অমান্য করছে যদি খেয়াল করো, এটা হুন্ড অমান্য করছে। এই যে স্পিন একটা উপরে একটা নিচে হবে না তো, আগে একটা একটা উপরে উপরে হবে, তারপর আবার নিচে 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 এরকম। আচ্ছা, এটা আবার সব দিক থেকে ঠিক আছে, এটা এমনি উত্তর হবে না। এইটাও কিন্তু একটা ভুল উত্তর। কোন ভুল উত্তর? এই যে এটা হুন্ডের নীতি অমান্য করছে, কিন্তু জানতে চাইছে আহ্বাকে অমান্য করছে, ডি। কারণ আহ্বা কি বলে, সাপোজ কথার কথা এটা 2s, আগে এটা 2s2 হবে, তারপরে এটা 2p3 হইতে পারে, এরকম হইতে পারে। আগে এটা খালি রেখে 2p তে তো যাবে না, এইটা আর কি। তাহলে আনসার হচ্ছে যারা সিবিডি বলছো, হ্যাঁ অনেকেই বলতেছো দেখলাম সিবিডি, তাদেরটা কারেক্ট। ওকে, সেকেন্ডটা আরেকবার একটু, সেকেন্ডটা দেখো, প্রথমটা তো সঠিক, দ্বিতীয়টাতে ঝামেলা কি? একই অরবিটালের মধ্যে দুইটা সেম স্পিন মানে কি? পলের বর্জনীতে কি বলছে যে 4টা কোয়ান্টাম সংখ্যা এক হওয়া যাবে না। ধরো 2 1 0, এই তিনটা সমান, এস কি হওয়ার কথা? একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ না? আমি দুইটাই উপরের দিকে অ্যারো দিচ্ছি, মানে কি দুইটাই প্লাস হাফ, তার মানে এদের সবগুলো কোয়ান্টাম সংখ্যাই তো এক, অর্থাৎ দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা এক হওয়া যাবে না, একটা হইলো আলাদা হবে। ওকে, এ পলির বর্জনীতে অমান্য করে না তো, এ তো ঠিকঠাক আছে। এইটারটা বলতেছো না, এটা পলির বর্জনীতে অমান্য করে না ভাই, এটা হুন্ডের নীতি অমান্য করছে। হুন্ডের নীতির কিন্তু দুইটা লাইন, সিঙ্গেল ইলেকট্রন ঢুকতে হবে এবং একমুখী স্পিন হবে। তো সিঙ্গেল ইলেকট্রন ঢুকলে এটার স্পিন তো উল্টা দিকে, বেসিক্যালি এটার স্পিন হওয়ার কথা ছিল উপরের দিকে। ঠিক আছে, ওকে ক্লিয়ার। আর আহ্বাতে কি? আহ্বাত হচ্ছে আগে এক একটা অরবিটাল, মানে আগে এক একটা সাবশেল এস পি ডি এফ এগুলা ফিল আপ করতে হবে। এখানে ও তো ওর কাজ হচ্ছে, ও আগে এরকম করা উচিত ছিল, এটা আগে হওয়ার কথা ছিল, তারপরে ও যাবে হচ্ছে পিতে একটা রেখে ওইখানে যাইতে পারে না তো। হুন্ডের নীতি কার জন্য? হুন্ডের নীতি হচ্ছে সেম যেগুলা সেগুলোর জন্য, এটা তো আলাদা, একটা এস একটা পি, এসে একটা বসায় পিতে 3টা, নো এটা হইতে পারে না। আগে এস বসাবে 2টা, তারপরে যাবে হচ্ছে পিতে। ওকে আসো,
তারপর হচ্ছে এটা মজার একটা কোয়েশ্চেন, হ্যাঁ, এনতম শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে হচ্ছে যে কোনটা মোট অরবিটাল সংখ্যা, ট্রাই করবে এটা। এইটা আমি জাস্ট তোমাকে বলে দিই, মনে আছে অরবিটালের সংখ্যা কেমনে বের করে? অরবিটালের সংখ্যা বের করার সূত্র ছিল হচ্ছে এই যে এটা, এন স্কোয়ার। এটা জানলেই কাজ শেষ, বাকিটা দিছে একটু আর কি কাটাকাটির খেলা, আর কিছু না, সূত্র তো এন স্কোয়ার। আচ্ছা শামসুল, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। কি করা যায়? সি সবচেয়ে বেশি উত্তর আসতেছে কেন? মানে সি দেখে কি কোনো কারণে রহস্যজনক মনে হচ্ছে? উত্তর এটা খুবই সহজ, মানে আমি যখন উত্তরটা বলে দিব দেখে মনে হবে যে এটা কি করলাম, এরকম আর কি। দুইটা অপশন ঠিক থাকলে কি করবা? দুইটা অপশন ঠিক থাকলে সাধারণত এটা সবাইকে নাম্বার দিয়ে দেয়, বাট তখন একটা হইলেও অ্যাটলিস্ট যেটা বেশি কাছাকাছি দাগে আসা উচিত, ছেড়ে আসা আসলে উচিত না ওইগুলা, হ্যাঁ। কারণ ওগুলা এরকম বলে না যে কোনো কোয়েশ্চেনে অ্যাডমিশন এরকম আসছে, এরকম বলে না যে সঠিক উত্তর নাই, বলে যে কারেক্ট আনসার বা বেস্ট আনসার সিলেক্ট করতে, এরকম বলে। সো একটা সময় মেডিকেলের পরীক্ষা এরকম হইতো খুব সম্ভবত, যে ডাবল উত্তর থাকতো, উত্তর নাই এরকম থাকতো, মানে উত্তর যে নাই ওইটা জানাটা একটা ক্রেডিট, এরকম ছিল আর কি। এখন যদি কোনো কোয়েশ্চেন এরকম আসে সাধারণত এটা ভুলেই আসে, ইচ্ছা করে না আর কি। ওকে, আনসার হচ্ছে ভাইয়া এটার কি দিছো? বি দিছো 39%। ওকে, বি। কারণ কি দেখো, এইখানে এটা দেখানো যায়, এখানে এটা দেখা, এই যে আনসার হচ্ছে বি। এই দেখো +1 আর -1 এই এক এক কাটাকাটি না, তাহলে এটা কি থাকে? থাকে হচ্ছে n/2, আর এই যে ব্র্যাকেটে থাকে হচ্ছে 2n, মানে এই যে এই অংশটা থাকে 2n, এক এক তো কাটাকাটি, তো 2 2 এর পর কাটাকাটি থাকে হচ্ছে n স্কয়ার। কিছুই না, এটা দিন শেষে n স্কয়ারই। এটা একটু ঘুরায়, এবং জানো এটা ঠিক আছে, রেফারেন্সটা এখানে দেওয়া নাই, না দেওয়া আছে তো। এটা আসছে ভার্সিটিতে, একটা খুলনা ইউনিভার্সিটি 19-20 সালে, একটা ভার্সিটিতে আসা কোয়েশ্চেন, ইঞ্জিনিয়ারিং এও না কিন্তু। সো এটা কিন্তু বেশ ভালো একটা কোয়েশ্চেন। ওইখানে ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা তো, এই জন্য দেখা যায় যে একটু ভালো ভালো কোয়েশ্চেন দেওয়ার সুযোগ বেশি থাকে। আসো এবার আয়ন শনাক্তকরণ থেকে কিছু এমসিকিউ দেখে নি, এবং দেখো আসছে কিন্তু মোটামুটি কনসিস্টেন্টলি। বুয়েট 22-23, 21-22, সিকের 23-24, এগুলাই দেখবো আমরা। আসো দেখি, এই যে পড়া হয়ে গেছে, জাস্ট একটা টিক দেওয়া মনে করে দেওয়ার জন্য। আসো বলো, সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? বলো বলো বলো, মনে আছে ইউনিক শিখাইছিলাম? সোডিয়ামের জন্য পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, ক্যালসিয়ামের জন্য অ্যামোনিয়াম অক্সালেট, আর অ্যামোনিয়ামের জন্য হচ্ছে নেসলার দ্রবণ। এই তিনটা ক্যাটন থেকে সবচেয়ে বেশি আসে, কারণ এরা ইউনিক, মানে এদেরটা শুধু এইগুলা দিয়ে শনাক্ত করা যায়, অন্য কিছু দিয়ে না। হ্যাঁ, দেখি মনে আছে নাকি? হ্যাঁ, সোডিয়ামের জন্য হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, ভেরি গুড। আবার দিয়ে দিছে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, কোত্থেকে? মানে সোডিয়াম শনাক্ত করবো আবার সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিলে এটা কি হইলো? সো বি তো এমনও হবে না, সিডিও বাদ। ক্যালসিয়াম শনাক্তকরণের জন্য কি ব্যবহার করা হয়? এই যে অ্যামোনিয়াম অক্সালেট। ওকে, তাহলে দুইটাই এ, ঠিক আছে, দুইটাই হচ্ছে এ। আর এটা তো হচ্ছে, এটারটাও লিখে রাখি, এটা তো হচ্ছে আমাদের সবার প্রিয় নেসলার দ্রবণ, অ্যামোনিয়ামের জন্য নেসলার, নেসলার, নেসলার। ওকে, তারপরে কি সেম কোয়েশ্চেন চলে আসছে? আচ্ছা 22-23 আর 21-22-এ অপশন গেলে আলাদা, একই কোয়েশ্চেন দিচ্ছে, ঠিক আছে। সোডিয়াম প্লাসের জন্য এটা হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, জাস্ট অপশন আলাদা। কোন লবণ উৎপন্ন হয় এটা চাইছে? দাঁড়াও দাঁড়াও, কোনটায়? আহারে, ঠিকই তো আছে, এটা কোনো কথা? সবাই তো এ বলছে, তাহলে এটা আনসার হচ্ছে বি। আগেরটা পরেরটা 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 কি চাইছে? হ্যাঁ, এইটাই চাইছে শনাক্তকরণে কি ব্যবহৃত হয়। বাহ দোস্ত, এটা চাইছে শনাক্তকরণে কি ব্যবহার করা হয়, এইটা এ। কিন্তু এটা চাইছে কোন লবণ উৎপন্ন হয়, এটা বি। তার মানে আমার মতো অর্ধেক কোশ্চেন পড়লে হবে না, পুরাটা পড়তে হবে, ঠিক আছে। কিন্তু সোডিয়াম প্লাস দেখে খুশি হয়ে গেছে, আরে সোডিয়াম প্লাস এতেই উত্তর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ যারা যারা বলছে, সাবা বলছে, সামি বলছে, রাতুল বলছে, ভেরি গুড। ওকে, মানে অনেকেই কিন্তু আমার সাথে এই বলছে, হ্যাঁ এই হবে, সমানে উত্তর আসতেছে, দুইটাই আসছে, কিন্তু না, একটা হচ্ছে বি আর একটা এ। পরেরটা আবার ঠিক আছে, পরেরটা হচ্ছে এটাই হবে, কারণ কি ব্যবহৃত হয়। ওকে, এবার আবার হচ্ছে আইটির কোশ্চেন, 21-22 ইংলিশে কোশ্চেন। আসো দেখি, when few drops of barium nitrate solution is added to a test tube containing the solution of molecules AB, white precipitate is formed. মনে আছে নাইট্রেট সাদা পদক্ষেপ কখন দেয়? হয় সালফেট হইলে সাদা পদক্ষেপ দিবে, অথবা কার্বনেট হইলে সাদা পদক্ষেপ দিবে। তার মানে এতটুকু পর্যন্ত বলা থাকলে বলা যাচ্ছে না আনসার কোনটা। আনসার এও হইতে পারে, বিও হইতে পারে। দেন আসো, দিস প্রেসিপিটেট রিমেইনস ইনসলিউবল অন এডিশন অফ হট ডাইলিউট HCl। কি থাকে? ইনসলিউবল থাকে, মানে যাহা আছে তাই থেকে, কোনো চেঞ্জ হয় না। এই প্রেসিপিটেট, প্রেসিপিটেট মানে পদক্ষেপ, পিপিটি লেখা সংক্ষেপে দেখবা বইতে অনেক সময় হোয়াইট পিপিটি এমনি লেখা থাকে।
সো এই প্রেসিপিটেট রিমেইনস ইনসলিবল, যা আছে তাই থাকে, ইনসলিবল থাকে। সো যা আছে তাই কখন থাকে? যখন সালফেট হয়। আর যদি কার্বনেট হইতো, ধরো কথার কথা হইলো এটা বেরিয়াম কার্বনেট, যদি কার্বনেট হইতো তখন কিন্তু সে HCl এর সাথে রিয়াকশন করে ওই যে বেরিয়াম ক্লোরাইড এন্ড হচ্ছে এই যে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু করে ফেলে, তখন সে সলিবল হয়ে যায়। এটা একটু ঠিক করে দিই, এটা দেখতে সলিবল লাগতেছে, ইনসলিবল কিন্তু এটা আই আছে। ওকে, ঠিকঠাক। আসো তারপর তোমার কাছে শনাক্তকারী চিহ্ন ছাড়া জিঙ্ক, ফেরাস, ফেরিক, অ্যালুমিনিয়াম এর 4টি ভিন্ন ভিন্ন জলীয় দ্রবণ রয়েছে। তাদেরকে শনাক্ত করার জন্য একটি মাত্র বিকারকের নাম লিখো এবং শনাক্তকারী বিক্রিয়াসমূহ দেখাও। দেখো মনে পড়ে নাকি যেটা ভাই আগের দিন দেখাইছিলাম? মনে আছে একটা পেজে আলাদা করে প্রত্যেকটা হাতে লিখে দেখাইছিলাম। বইটা আসা কোশ্চেন এটা। জিঙ্ক 2+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও। জিঙ্ক হাইড্রোক্সাইড সাদা, অ্যালুমিনিয়ামের সাথে এটা দেয় সাদা, কিন্তু এটা একটু থকথকে জেলির মতো হয়, একটু লেয়ারটা মোটা হয়, ভেসে থাকে। ইউটিউবে চাইলে সার্চ দিতে পারো, তাইলে একটু মাথায় ধরে যাবে। হ্যাঁ, মুখস্থ করা তো লাগবেই, বাট একটু ভিজুয়ালি একটু মনে রাখার চেষ্টা করলে এই আর কি। ফেরাস, ফেরাস হয় হচ্ছে সবুজ। আর ফেরিক, ফেরিক হচ্ছে বাদামি। কপারেরটা কি হয় মনে আছে? দেখি কে বলতে পারে। কপারেরটা যদি আমরা এখানে একটু লিখি, এই যে কপার 2+, তারপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে ধরো এটা হলো কপার হাইড্রোক্সাইড, সমতা করলে এখানে দিলাম 2, আর এই যে এখানে দিলাম 2NH4+। কপারেরটা কি হয়? কি হয়? কপারটা হয় হচ্ছে হালকা নীল, হালকা নীল। ওই যে অতিরিক্ত দিলে আবার হয়ে যায় গাঢ় নীল, মনে আছে? অতিরিক্ত দিলে এটাই হয়ে যায় আবার গাঢ় নীল। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। অনেকে ইনফ্যাক্ট দুইটাই একসাথে বলছো, তাদেরকে আরো কংগ্রেচুলেশন যে দুইটাই মনে আছে। অনেকেই দেখলাম যে আনসার দুইটা একসাথে দিয়ে দিচ্ছে, হালকা নীল, গাঢ় নীল। ওকে, বুয়েটের কোশ্চেন তো রিপিট হয় না, ওয়াটস দ্য স্ট্র্যাটেজি? না, টুকটাক রিপিট হয় তো। বর্ণালীর গুলা গত কয়েক বছর ধরে যেটা আসছে, ইকুয়েশন চেঞ্জ করে দিচ্ছে, এন এর ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে, বাট মোটামুটি রিপিট। কেমিস্ট্রির কথা বলতেছি আমি, ফিজিক্স মেথডটা ওই সাবজেক্টে ভাইয়ারাই ভালো বলতে পারবে। কেমিস্ট্রিতে রিপিট বলতে কি টাইপ রিপিট হইতে দেখা গেছে। যেমন অদক্ষেপের যে ম্যাথ গুলা নেক্সট ক্লাসে আমরা দেখবো, দ্রাব্যতার ম্যাথ, ওইটা তো খুব একটা রিপিট না হওয়ার মতো কিছু না, কেএসপি কেআইপির ম্যাথ দেওয়ারই মতো। মানে বই যদি ইচ্ছা করে ঠিক করে যে না টাইপ রিপিট করবো না, তখন কেমিস্ট্রিতে ইররিলেভেন্ট কোয়েশ্চেন বেশি দিতে হবে যদি টাইপ রিপিট না করতে চায়। গুণগত রসায়ন থেকে তো বর্ণালী আর দ্রাব্যতার ম্যাথ দেওয়ার মতোই জিনিস, বুঝতে পারছো? ওটা নিয়ে প্যারা নিও না। ওকে, আমাদের মনে হয় আজকে এতটুকুই ছিল। হ্যাঁ হ্যাঁ, এতটুকুই ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মানে একবারেই আর কি নামাজের ব্রেক চাচ্ছিল, একবারেই এখন ইয়ে করতে পারবা। তো আমাদের কালকে তো তোমাদের সাথে আবার দেখা হবেই, গুণগত রসায়নের দ্রাব্যতার ওই যে FRC ক্লাস যেটা, ইনশাল্লাহ কালকে আমরা নিব। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।